আমাদের দেশের যে ট্রেনিং করার যে প্রসেসটা এবং অস্ট্রেলিয়া বলি, ইংল্যান্ড বলি, এমনকি হয়তো ইন্ডিয়াতেও এখন এরকম হয়। ওদের ট্রেনিং করার প্রসেসটা ছোটবেলা থেকে যখন একটা প্লেয়ারকে গড়ে তুলে, এটার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। আমাদের ট্রেনিং এর মধ্যে আমরা আমরা কোচ হিসাবে টেকনিকটাকে খুব গুরুত্ব দিই। আমরা মনে করি যে ভালো টেকনিক মানে ভালো খেলা। এর সাথে যে আরো আনুষঙ্গিক কিছু বিষয় জড়িত থাকে সেটা আমরা জানি না তা না। কিন্তু সেটার গুরুত্বটা আমরা সেভাবে অনেকেই দিতে চাই না এবং অনেকের পক্ষে দেওয়া সম্ভব হয় না সুযোগ সুবিধা অভাবের কারণে। কিন্তু সেটা আল্টিমেটলি গুরুত্ব পায় না। এবং যে কারণে আমাদের প্লেয়ারদের গড়ে ওঠার ক্ষেত্রে একটা একটা গ্যাপ থেকেই যায়। যেটা আমরা অনেক সময় শুনে আসি যে আ বিদেশি কোচরা যখন আসে, বাইরে থেকে আসে যে ওদেরকে অনেক কিছু শেখাতে হবে কিছু। এটা বোধহয় এই কারণেই যে আমাদের শেখানোর মধ্যে কিছু জায়গায় একটা আ ইনকমপ্লিট ব্যাপার থাকে। সেটা কি? সেটা নিয়ে আজকে আলোচনা করব। আ আ এবং আমার মনে হয় তার ফলে যেটা হতে পারে যে আমাদের ট্রেনিং করানোর পদ্ধতিগত কিছু পরিবর্তন যদি আসে, সেটা আমাদের প্লেয়ারদের জন্য খুব ভালো হবে। ভবিষ্যতের প্লেয়ারদের জন্য খুব ভালো হবে। এবং এখনো যারা খেলতে অভ্যস্ত বা কম্পিটিটিভ ক্রিকেট এখনো যারা পার্টিসিপেট করে, তারাও তাদের ট্রেনিং এর মধ্যে কিছু হয়তো পরিবর্তন নিয়ে আসতে পারে বা তারা যেখানে খেলে বা যেখানেই কাজ করে না কেন, সেখানে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে আ আ ট্রেনিং এর মধ্যে। সো আমি রাইট আমাদের আজকের বিষয়টা হবে মেন্টাল অ্যান্ড ট্যাকটিক্যাল ট্রেনিং। আমাদের ট্রেনিং এর মধ্যে মেন্টাল অ্যান্ড ট্যাকটিক্যাল ট্রেনিংটাকে আমরা কিভাবে ইনকর্পোরেট করতে পারি, সেটা কেন গুরুত্বপূর্ণ, সেটাতে আমাদের কি লাভ হতে পারে এবং সেটা যদি না থাকে সেক্ষেত্রে আমরা আ কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারি, সেইসব বিষয়গুলি আমরা আলাপ করব। আ এই স্লাইডটা যদি আমরা দেখি, আমরা বুঝতে পারছি যে এখানে তামিম ইকবাল সম্ভবত ব্যাটিং করতে নামছে। এবং একটা ব্যাটসম্যান যখন নামে, যে ২ টা শব্দ এখানে লেখা আছে এনক্সাইটি অ্যান্ড আনসার্টেনিটি। আ আমাদের মধ্যে সাধারণত এই জিনিসটা আমাদের মনে, মনে কাজ করে। বাইরে যদি আমি কোচ হিসেবে দাঁড়িয়ে থাকি কিংবা আমি যদি সেই ব্যাটসম্যানটা হই বা আমি যদি একজন দর্শক হই, এই বিষয়গুলি কিন্তু এই ২ টা শব্দ কিন্তু আমার মাথায় কিন্তু আসবে। এর এনক্সাইটিটা আমরাও ফিল করি, কোচরাও ফিল করি। আ এবং যে একটা আনসার্টেন একটা ব্যাপার, গিয়ে কি হবে, কেমন উইকেট হবে, বোলিং কেমন হবে, সুইং করবে কি করবে না, ব্যাটসম্যান কিভাবে করবে, খেলবে, আ ঠিকমতো পারবে কিনা, একটা আনসার্টেনিটি ব্যাপার সব মিলিয়ে একটা আ এই স্লাইডটা দেওয়ার অর্থ হচ্ছে এই জানেন এইজন্যই যে এই মুহূর্তটা হচ্ছে একটা ইম্পোর্টেন্ট মুহূর্ত। একটা ম্যাচে, একটা খেলোয়াড়ের জন্য, একটা দলের জন্য দিস ইস আ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট মোমেন্ট। একজন ওপেনিং ব্যাটসম্যান তার দলের উদ্বোধনী ব্যাটিং করতে মাঠে যাচ্ছে। এবং এখানে আমাদের মাথায় কিন্তু অন্য কিচ্ছু আসছে না কিন্তু। আমাদের মাথায় আসবে এই বিষয়গুলি। সে মনে, মনে কি ভাবছে এবং তার প্ল্যানটা কি? সে কি প্ল্যানটা এক্সিকিউট করতে পারবে কিনা? নিশ্চয়ই একটা প্ল্যান তার আছে বা দলের একটা প্ল্যান আছে। আমরা কিন্তু এখানে ওর টেকনিক নিয়ে ভাবছি না। আমরা কিন্তু ওর ফিটনেস নিয়ে ভাবছি না। একেবারেই না। আমরা পিওরলি ভাবছি ওকে নিয়ে, ওর ভেতরের মানুষটাকে নিয়ে। ও পারবে কিনা? সো এখান থেকে আমরা বুঝতে পারি যে একজন খেলোয়াড়ের খেলা যখন সে খেলে, মাঠে থাকে, পারফরম্যান্স এর মধ্যে থাকে, তখন তার মানসিক অবস্থাটা কত গুরুত্বপূর্ণ। যদি সে ঠিক মেন্টাল স্টেট এ থাকে, সেটা তাকে কতটা সাহায্য করতে পারে। এবং ঠিক একইভাবে ও যদি ঠিক মেন্টাল স্টেট এ না থাকে, সেটা তাকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং এই যে আনসার্টেনিটির ব্যাপারটা, এই আনসার্টেনিটিটা আমাদেরকে কিন্তু কখনো স্টেবল হতে দেয় না। মেন্টালি স্টেবল হতে দেয় না। উইকেটে যা ভাবছি তার চেয়ে বাউন্সটা একটু বেশি। বলটা এতটা সুইং করবে ভাবি নাই। কিংবা উইকেট একটু আনইভেন। কিংবা ৪ টা স্লিপ থাকবে এটা কখনো চিন্তা করিনি বা একটা ফরওয়ার্ড শর্ট লেগ থাকবে এটাও চিন্তা করি নাই। এগুলি সব আমাকে ডিস্টার্ব করছে এখন। সো ইট ইস ভেরি ইজি মেন্টালি ডিস্টার্বড হওয়া। আমি হয়তো একটা প্ল্যান করে গেছি ঠিকই। কিন্তু যখন এগুলো দেখলাম, সেই প্ল্যান কিন্তু আমার মাথা থেকে উড়ে চলে গেল কিন্তু। আই এম এ ডিফারেন্ট পারসন নাও। সো আমরা এগুলি থেকে ক্লিয়ারলি বুঝতে পারি যে মেন্টাল প্রিপারেশন এবং ট্যাকটিক্যাল প্রিপারেশন কতটা জরুরি। আমি যদি ট্যাকটিক্যালি প্রিপেয়ার্ড হই এবং সেই প্রিপেয়ার্ডনেস এর
জন্য উপযোগী দেয়। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ডিফারেন্ট রকম ডিফিকাল্ট সিচুয়েশনে ব্যাটিং করতে অভ্যস্ত, করো, এবং অনেকেই ডিফিকাল্ট সিচুয়েশন থেকে টিমকে উদ্ধার করে করে ম্যাচ জিতেছে বা ম্যাচ সেভ করছে বা বা অনেক ভালো পারফর্ম করছে ওই জায়গাতে। ইউ হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। অ্যাট দ্য সেম টাইম এমন তোমাদের মধ্যে অনেকে থাকতে পারে যারা খুব প্রেশারে যখন আসছে, সব সময় যখন আসছে, তখন হয়তো নিজের প্ল্যানটা ঠিকভাবে এক্সিকিউট করতে পারো নাই, ডিস্টার্ব হয়ে গেছো, এবং এবং তার তার ফলশ্রুতিতে হয়তো ইউ হ্যাভ ফেইলড। এরকম এক্সাম্পল নিশ্চয়ই আছে। if you look at the best of the players in the world, আমরা যদি বিরাট কোহলির কথা বলি কিংবা স্মিথের কথা বলি, অস্ট্রেলিয়ার স্মিথের কথা বলি, আমি কারেন্ট প্লেয়ারদের কথা বলছি, কিংবা জো রুটের কথা বলি, আমার মনে হয় সবচেয়ে বড় গুণ ওদের ওই জায়গাটাতে, ওরা সেই ডিফিকাল্ট সময়টাতে they don't get carried away, ওরা নিজেদেরকে ধরে রাখতে পারে। যে জিনিসগুলি আমাকে, তোমাকে বা আরেকজনকে ডিস্টার্ব করবে, সেটা তাদেরকে ডিস্টার্ব করতে পারে না, সেই সুযোগটা তারা দেয় না। ওখানে তাদের কিছু প্ল্যানিং থাকে, ওখানে তাদের কিছু প্রিপারেশন থাকে, ওরা জানে ওই জিনিসটা আসবে এবং ওরা জানে ওই জিনিসটা আসলে ওরা কি করবে। সো দে আর ভেরি ওয়েল প্রিপেয়ার্ড, দে আর মেন্টালি প্রিপেয়ার্ড। এই প্রিপারেশনটার আমাদের ভীষণ রকমের অভাব থাকে। এই জন্য আমরা যেটা করি সাধারণত, সবার কথা বলবো না, বাট আমরা সাধারণত যেটা করি, আমরা খুব তাড়াতাড়ি এই সময় থেকে বেরিয়ে আসতে চেষ্টা করি, এবং এই সময় থেকে বের হতে আসার চেষ্টা করতে গিয়ে অনেক সময় ভুল পথ নেই, সহজ পথটা নিয়ে নিই। ইফ ইউ লুক এট লাস্ট, আমরা তো বিদেশি অনেকের রেফারেন্স দেই, একটু আগে আমি দিলাম। আমাদের মধ্যে এখন অনেক প্লেয়ার আছে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রেশার সিচুয়েশনে কিন্তু ধরে খেলতে পারে, চেষ্টা করে বা সাকসেসফুল হয়। একটা সময় আমাদের এরকম ছিল না, এখন আস্তে আস্তে হচ্ছে। এবং একটা বিরাট এক্সাম্পল হলো আমাদের গত আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ফাইনালে আকবর যে জিনিসটা খেললো, যেখানে থিংস ওয়্যার অ্যাবসলিউটলি ডার্ক, যেখানে আমাদের কোনো সুযোগই ছিল না। একসময় আমরা মনে হচ্ছিল যে আমরা উইল বি লুজিং বাই ডিস্টেন্স। সেখান থেকে ম্যাচটাকে স্টেবল করা এবং নিজের দিকে নিয়ে আসা, এবং ইট ওয়াজ অল অ্যাবাউট মাইন্ড, নাথিং এলস। এটা আমরা কেউ দেখি নাই কত সুন্দর ড্রাইভ করে, কত সুন্দর কাট করে, পুল করে বা ডিফেন্স করে, এগুলি কেউ খেয়াল করিনি। আমরা শুধু একটা জিনিস খেয়াল করছি, ছেলেটা কত সাহস, ছেলেটা কি অর্গানাইজ, ছেলেটা এখনো তার খেলাটা পুরো ধরে রাখছে। আমরা একবারও তার টেকনিক নিয়ে ভাবিনি, তার ফিটনেস নিয়ে ভাবিনি, কিছু নিয়ে ভাবিনি। সো এর গুরুত্বটা কি এবার আমরা কিন্তু বুঝতে পারি, এবং যদি আমরা বুঝি, আমাদেরকে কিন্তু এই ব্যাপারে সিরিয়াসলি চিন্তা করতে হবে যে আমরা যখন নিজেদের জন্য ট্রেনিং করি, সেখানে এটাকে কিভাবে আমরা ইনকর্পোরেট করবো, কিংবা আমরা যদি কোচ হই কিংবা ম্যানেজার হই বা কোনো রকমের গার্জিয়ান হয়ে থাকি কোনো ক্রিকেটারের, সেখানে তাকে এই সাইডটা ডেভেলপ করার ব্যাপারে কিভাবে হেল্প করতে হবে। কারণ এটা যদি না হয়, তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট একটু হায়ার লেভেলে সাকসেস পাওয়াটা, ভেরি ডিফিকাল্ট, যেখানে খেলাটা পুরোপুরি মেন্টালিটির উপর নির্ভর করবে। সো তার মানে এটাতে আমাদের দ্বিমত কোনো অবকাশই নাই যে আমাদের অফকোর্স টেকনিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে মাঠের মধ্যে গেলে হোয়াট মেক্স দ্য বিগেস্ট ডিফারেন্স ইজ ইউর মেন্টাল স্টেট, হাউ স্টেবল ইউ আর মেন্টালি। এটা ডিটারমাইন করে যে হাউ গুড ইউ আর অন দ্য ফিল্ড। আমরা যে আলোচনাটা করবো আজকে, সেটা মূলত একজন কোচ এই সেক্টর ডেভেলপ করার ব্যাপারে, বিশেষ করে মেন্টাল এবং ট্যাকটিক্যাল সেক্টর ডেভেলপ করার ব্যাপারে কিভাবে কাজ করতে পারে, কিভাবে অর্গানাইজ করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, কোচের চিন্তাটা কেমন হওয়া উচিত, কোচটা কেমন হওয়া উচিত, যে কোচটা এই ধরনের চিন্তা ভাবনা করবে সে কেমন হবে, সে কিভাবে এগুলিকে দেখবে, কিভাবে এগুলিকে অর্গানাইজ করবে। লাগে সেই আগে যে আমরা সবাই জানি যে মেন্টাল, ট্যাকটিক্যাল এবং ফিজিক্যাল চারটা জিনিস হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এই চারটা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু আমাদের পারফরমেন্সটা, আমরা কোনোভাবেই ফিজিক্যাল বা টেকনিক্যাল সাইড থেকে আমরা গুরুত্ব কম দিয়ে থাকতে পারবো। ডেফিনেটলি দে আর ভেরি ইম্পর্টেন্ট। বাট আজকে আমরা আলোচনা করবো মূলত মেন্টাল এবং ট্যাকটিক্যাল সাইড নিয়ে, এবং কিভাবে কাজ করলে
এই ধরনের অ্যাক্টিভিটি হলে বা কোচের অ্যাপ্রোচ বা কোচের মেন্টালিটি কেমন হলে এই ধরনের কাজ করা সম্ভব হয় এবং সেটা এফেক্টটা প্লেয়ারদের পারফরমেন্সের উপর গিয়ে পড়ে। তো এটার মধ্যে আসতে গেলে আমরা 3টা জিনিস দেখতে পাবো, যেটা নিয়ে সামনে আলাপ করব। একটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট এবং সেলফ টক। পজিটিভ মাইন্ডসেটের কথা আমরা সবসময় বলে আসছি, কিন্তু এটা কিন্তু শুধু একটা কথা না। এটা কি বলবো, সুইপ শট যে পারে না সে যেভাবে সুইপ শট শিখে, ঠিক সেরকম ভাবে ট্রেনিং করার বিষয় পজিটিভ মাইন্ডসেট এবং সেলফ টকের যে ব্যাপারটা, সেটা দিনের পর দিন সেই ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হয় এই ধরনের মানসিকতা আনার জন্য, যেটা আমাকে সবসময় পজিটিভ জায়গায় রাখবে। আমি হারি বা জিতি, আমাকে পজিটিভ জায়গায় রাখবে। আমি সবসময় জিততে পারবো না, এটা খুব সত্যি কথা। কিন্তু আমি যখন জিততে পারবো, আমি হারার কথা বলছি, আমি যখন জিততে পারবো না তখনও কিন্তু আমার মাথার মধ্যে জিতা ছাড়া কিছু থাকবে না। এরকম একটা মানসিকতা। এবং আমি নিশ্চিত যে এখানে অনেকেই আছে যাদের মধ্যে অভিজ্ঞতা আছে যে ম্যাচ জেতার কোনো কথাই ছিল না, সেই ম্যাচটাও কিভাবে জিতে যাওয়া যায় বা জিতে যাওয়ার অভিজ্ঞতা আমাদের এখানে নিশ্চয়ই অনেকের আছে। সো এটা নতুন কিছু না অ্যাকচুয়ালি। সেটা হয়তো আরো অনেক বেশি বার হতে পারতো যদি আমরা সেভাবে ট্রেন্ড হই, সেইভাবে কোনো অবস্থাতে না ছাড়ার যে মানসিকতা, সেটা যদি আমাদের মধ্যে ইনবিল্ট হয়ে যায়, ভেতরে চলে আসে, আমার মনে হয় আমাদের এই জিনিসগুলো আমরা অনেক বেশি পাবো। যেখানে হয়তো জেতার কথা ছিল না সেখানে আমরা জিতে চলে আসছি। সো পজিটিভ মাইন্ডসেট এবং সেলফ টক নিয়ে আমরা কথা বলবো। আমরা রুটিন কিভাবে একজন খেলোয়াড়কে সেই দিকে নিয়ে যেতে পারে, মানুষের মনের উপর যে কন্ট্রোল থাকার দরকার এই সময়, রুটিন সেটাকে কিভাবে সাহায্য করতে পারে, এবং ট্যাকটিক্যাল ডিসিশনের ক্ষেত্রে এবং সেটা কিভাবে কিরকম ভূমিকা রাখে। এবং এর বাইরেও আমরা কিছু কেস সিনারিও আমরা নিয়ে আলাপ করব। দু একজন স্পেসিফিক প্লেয়ারকে নিয়ে আলাপ করব, যে তারা বা ইনসিডেন্ট নিয়ে আলাপ করবো যেটা এক্সাম্পলের মতো হয়তো কাজ করবে। আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করছি সেটারই এক্সাম্পল হিসাবে আমরা দেখার সুযোগ পাবো সামনে। আমি অনেক সময় ন্যাশনাল টিমে খেলেছি বা এই টিমে খেলেছি। আমি যেই টাইমটা আমি এই টিমে খেলেছি, মোস্টলি অনেকগুলি ট্যুরে, আমি কেনিয়া ট্যুরে ক্যাপ্টেন ছিলাম, ইন্ডিয়া ট্যুরে ক্যাপ্টেন ছিলাম, বিভিন্ন সিরিজে ক্যাপ্টেন ছিলাম। তখন আমার যে কনফিডেন্স, আমার যে পজিটিভ অ্যাপ্রোচ যেটা ছিল, আমি চিন্তা করতাম মেইন প্লেয়ার, আমাকে ভালো করতে হবে। ওই সময়গুলিতে আমি কিন্তু ওই ইন্ডিয়া সিরিজে 2টা 100 করেছি। সেম ওয়েতে কেনিয়াতে যে খুব ভালো 100 করেছি, প্লাস 80 70 অনেক রান করেছি। সেম ওয়েতে আমি যখন আবার ন্যাশনাল টিমে গিয়েছি, তখন হয়তো আমার কনফিডেন্স লেভেলটা বা পজিটিভ থিঙ্কিংটা কম ছিল, আমি কি পারবো না। এটা কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি কিন্তু মোস্টলি ন্যাশনাল টিমে কিন্তু ওই পারফরমেন্সটা আমি কনভার্ট করতে পারি নাই। আমার মনে হয় এই যে খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হলো যদি পজিটিভ মানে যে ফ্রেমটা মাইন্ডটা পজিটিভ মাইন্ডটা যে নিজের কাছে আমি পারবো, আমি যে ফেয়ারনেসটা যে কাজ করে, এটা কিন্তু বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমার কিন্তু একটা বড় বেরিয়ার ছিল এটা। আমি যখন এই টিমে মোস্টলি আমি কিন্তু সাকসেসফুল ছিলাম, বা সাইড ম্যাচেও অস্ট্রেলিয়া গিয়েও সাইড ম্যাচে 100 করেছি, পাইলট ক্যাপ্টেন ছিল, বিভিন্ন টোটাল সিরিজে বেশ মানে ওভারঅল সব ম্যাচে রান করেছি। কিন্তু যখনই আবার যখন ন্যাশনাল টিমের সাথে খেলা হয়েছে, তখন কিন্তু ওই পারফরমেন্সটা ফুললি কনভার্ট করতে পারিনি আর কি। এটা কিন্তু একটা বড় ব্যাপার এই জায়গাটা। আমি আমার ব্যক্তিগত Thank you, Sanwa, for sharing it. It's so important. মানে তুমি যে একদম একটা পারফেক্ট এক্সাম্পল। এই টিম লেভেলে তুমি দারুণ পারফর্ম করছো, বাট ন্যাশনাল টিমে গিয়ে ঠিক এই টিমে তুমি যে কারণে পারফর্ম করছো সেই জিনিসটাই তুমি ওখানে নিয়ে যেতে পারো না। এখানে তোমার সবচেয়ে বড় শক্তি যেটা ছিল, এইটা ছাড়াই তুমি ওখানে চলে গেছো। মানে ওখানে গিয়ে তোমার থাকতে হয়েছে, এটা যে কোনো কারণেই হোক, সেটা ওখানকার পরিবেশগত কারণে হোক, বা এখানে তোমাকে যে ধরনের যে সাপোর্ট এখানে ছিল ওখানে থাকুক বা না থাকুক, যে কোনো কারণে হোক, তো ওই একটা ফ্যাক্টরি কিন্তু তোমার ক্রিকেট ক্যারিয়ারটাকে অনেক অনেক ডিফারেন্স তৈরি করে দিচ্ছে। একটা ফ্যাক্টরি, মেন্টাল ফ্যাক্টরটা। থ্যাংক ইউ। সো এতেই বোঝা যায়, সানোরের এই কথাতে আমরা বুঝতে পারি যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। মানে শুধু এটা থাকা আর না থাকার মধ্যে মানে একজনের পারফরমেন্সে কত বড় পরিবর্তন চলে আসতে পারে। সো ও যদি অস্ট্রেলিয়া গিয়ে সাইড ম্যাচে সেঞ্চুরি করতে পারে, ডেফিনেটলি ইজ এ গুড প্লেয়ার। সাইড ম্যাচে ওকে অর্ডিনারি কোনো টিমের সাথে নিশ্চয়ই খেলে না, ডেফিনেটলি গুড প্লেয়ার। তো সেই গুড প্লেয়ার কেন পরে আর খেলতে পারলো না? ঠিক আছে, অস্ট্রেলিয়া ইজ এ ভেরি স্ট্রং টিম, তারপরে তো আরো অন্য টিমের সাথে খেলছে। সো ওই জায়গাটায় যখন ন্যাশনাল টিমের সাথে খেলতে গেছে, তখন নিশ্চয়ই কোথাও না কোথাও একটা মেন্টাল ব্যারিয়ার আসছে, যেটাকে সেও সরাতে পারেনি, বা তার আশেপাশে যারা ছিল তারা হয়তো সেই এটা নিতে পারেনি, যেটা
নিলে ওর জন্য একটা সুবিধা হতো। সো এই জন্যই বললাম যে আমরা এই জিনিসটা আমাকে অ্যাকচুয়ালি কিন্তু তৈরি করতে হবে ছোটবেলা থেকে, সো দ্যাট সেই প্লেয়ার ওইভাবে ভাবতে শিখে, ইয়েস আই ক্যান ডু ইট। ছোটবেলা থেকেই সে ভাবতে শিখবে আই ক্যান ডু ইট। ছোটবেলা থেকেই তার সে যে হরাইজনটা হবে, সেই হরাইজনটাকে আরো বড় করে দিতে হবে। কিন্তু সেটা শুধু মনে মনে বললে কিন্তু হবে না। সাকসেস একটা ইম্পর্টেন্ট জিনিস। সাকসেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাকসেসটা পাওয়া শুরু করতে হবে কিন্তু ছোটবেলা থেকে। সেই ছোট ছোট ঘটনা থেকে কিন্তু সাকসেসের যে টেস্ট, সাকসেসের যে আউটকাম, সাকসেস যে শক্তি দেয়, যে কনফিডেন্স দেয়, এই জিনিসগুলোকে ছোটবেলা থেকে কিন্তু নেওয়া শুরু করতে হবে এবং নেওয়া যেন যায় সেটাই এনশিওর করতে হবে। অ্যাজ কোচ আমাদেরকে এনশিওর করতে হবে। সো একটা ছেলে আসলো আমার কাছে, আমার প্রথম কাজ হবে তার ভেতরে এটা ঢুকানো যে ইউ ক্যান ডু ইট। আমি নিশ্চয়ই আমি তাকে বলবো না তুমি অস্ট্রেলিয়া গেছে 100 করো, একটা 15 বছর ছেলেকে বলবো না। আমি তার কথা তার ওজন অনুযায়ী তার কাছ থেকে এক্সপেকটেশন আমার হবে। কিন্তু এই জিনিসটা তার মধ্যে ঢুকাতে হবে যে ইয়েস ইউ ক্যান ডু ইট। এবং সেটা কিভাবে আসবে? সেটা মুখের কথা আসবে না কিন্তু। সেরকম পরিবেশ তৈরি করতে হবে আমাকে, সেরকম ঘটনা ঘটাতে হবে এবং তাকে দেখাই দিতে হবে যে সে পারে। তাকে দেখাই দিতে হবে যে সে পারে। সে নিজেই দেখবে সে পারে এবং যখন নিজে দেখবে সে পারে, সে আত্মবিশ্বাসটা তার মধ্যে আস্তে আস্তে জন্মাবে। সে আস্তে আস্তে নতুন নতুন চ্যালেঞ্জ নেবে এবং সামনের দিকে এগোবে। দিস ইজ দি প্রসেস। ওকে, আমরা যদি আসসালামু স্যার, তুষার স্যার, তুষার একটা জিনিস শেয়ার করতে চাই স্যার, Yes. যেটা সানোয়ার ভাই বললো। আমরা যখন স্যার উইকেটে ধরেন কেউ আউট হলো, সাদা লাল বলেই খেলা ধরেন, কেউ আউট হলো, নন স্ট্রাইকে যে থাকে সে কিন্তু অনেক হেল্প করে আর কি। অনেক ব্যাটসম্যান যে নতুন ক্রিজে যাচ্ছে সে জিজ্ঞেস করে বলারটা কি বল করে আর কি, আউটসুইং না ইনসুইং। তা আমি আমার ব্যক্তিগত ইয়েতে শেয়ার করতেছি আর কি। আমি কখনো জিজ্ঞাসা করি না যে সে কি বল করে, হ্যাঁ মানে জিজ্ঞাসা করি যে সে কি বল করে, বাট আমি স্যার সবসময় মানে চেষ্টা করি স্যার বলের শাইনটা দেখে খেলার জন্য। এটা আমাকে অনেক হেল্প করে মানে লাল বলে খেলার জন্য, এবং হুইচ ইজ ইম্পর্টেন্ট স্যার। আপনার একটা বলার যদি রেগুলার সে আউটসুইং করে, একজন নতুন ব্যাটসম্যান বাড়ি থেকে দেখে গেল যে সে আউটসুইং করতেছে, হঠাৎ করে যদি ইনসুইং গ্রিপ এসে বল করে, আপনি কিন্তু মানে থতমত খেয়ে যাবেন, ফার্স্ট বল কিংবা সেকেন্ড বল হইতেই পারে। এই জন্য আমি নন স্ট্রাইকের কাছে কখনো জিজ্ঞাসা করি না। ইভেন আমাদের লেভেলে যে কোচরা আছে, ধরেন ফোর ডে ক্রিকেটে কিংবা টেস্ট ক্রিকেটে যদি সাকসেসফুল ব্যাটসম্যান হতে চান, এইটা খুব ইম্পর্টেন্ট স্যার, যে শাইন দেখে খেলা বলে এট ফার্স্ট থেকেই, বুঝছেন? এবং এটা হয়তো এবং ওপেন মাইন্ড রাখা। জি জি জি, এবং ওপেন আপনি মাইন্ড। নন স্ট্রাইকে, হ্যাঁ আমি ইভেন আমি নন স্ট্রাইকে ব্যাটিং করতেছি, আমার কাছে এসে জিজ্ঞাসা করে যে ভাই কি বল করতেছে, আউটসুইং না ইনসুইং। আমি এট ফার্স্ট তাকে অ্যাডভাইস দিই তুই কি শাইন দেখে খেলিস না মানে দেখে খেলিস, হাত কোনটা, কয় ভাই কিছু না, আমি জাস্ট বল যেদিকে যাচ্ছে সেদিকে অনুযায়ী খেলি। তখন আমি ওরাকে অ্যাডভাইস দিই জাস্ট তুই বাড়ি থেকে কি ফলো করে আসছিস, এবং তুই যখন নন স্ট্রাইকে থাকবি জাস্ট চেষ্টা করবি যে বলাররা কোন গ্রিপে এসে বলটা বলিং ডেলিভারিটা দিই আর কি। ফোর্থ ক্রিকেটে বলেন মানে এটা খুব ইম্পর্টেন্ট স্যার, কেউ সাকসেসফুল ব্যাটসম্যান হতে চায় আর কি। আইডিয়ালি আমি একটু অন্য স্লাইটলি অন্য টপিক, বাট আইডিয়ালি যেটা হবে যে আমি যত তাড়াতাড়ি বুঝতে পারবো যে বলটা কেমন, তত আমার জন্য ভালো। সো বল যখন রিলিজ হবে তারপরে হয়তো বল দেখা শুরু করতে পারবো আপনি, কিন্তু তার আগেই যদি আমি কোনো কিউ পাই, সেটা হলো বলের শাইন হোক বা বলের অ্যাকশনের মধ্যে কোনো চেঞ্জ আসছে সেটা দিকে হোক, ও যখন আউটসুইং করে তার অ্যাকশন একরকম, যখন ইনসুইং করে তখন অ্যাকশনের মধ্যে হালকা একটু পরিবর্তন হলো আমার চোখে পড়ে। সো আমি যত কিউ আমি খোঁজার চেষ্টা করবো অ্যাজ এ ব্যাটসম্যান। আমি যদি কিউ পাই সেটা আমাকে হেল্প করবে আগের থেকে রেডি হওয়ার জন্য, কিন্তু তারপরেও আমার একটা ওপেন মাইন্ড থাকতে হবে। আমি কিন্তু শুধু একটা বলের জন্য রেডি থাকলে আমি পারবো না খেলতে। আমাকে হয়তো 2টা বা 3টে পসিবিলিটির জন্য মাথায় রাখতে হবে। এই 2টা বা 3টার মধ্যে যে কোনো একটা আসতে পারে এবং তারপরে আমি হয়তো যে কোনো একটা হ্যান্ডেল করবো। সো ইভেন স্যার যদি আপনি যদি সাইনটা আগে থেকে ফলো করেন তাহলে কিন্তু আপনার 50% খেলা স্যার হয়ে গেল, যে না ওই বলারটা আউটসুইং গ্রিপে আসতেছে, মানে সে আউটসুইং গ্রিপে তো ইনসুইং বোলিং করতে পারবে না, ইটস নট পসিবল যে রেড বলে পারবে না, কিন্তু অফ কাটা করতে পারবে। হ্যাঁ অফ কাটা করতে পারবে, হ্যাঁ না সেটা তো ডিপেন্ড করে, অফ কাটার করতে পারবে মানে, না অফ কাটার ঠিক না, মানে স্লোয়ার কাটার করতে পারবে, হচ্ছে হ্যাঁ ওইটাই করতে পারবে। কিন্তু হচ্ছে পেস বলাররা আর কি যদি দেখে মানে ব্যাটসম্যানরা যদি দেখে আগে থেকে যে সাইন কোন দিকে ধরছে,
এটা স্যার রেড বলের জন্য খুবই উপকৃত হয় আর কি স্যার। না ডেফিনেটলি, যদি সেটাই বললাম, যদি তোমার একটা কিউ তুমি ইউজ করতে পারো যে হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনা আছে, তাও তুমি 100% শিওর হতে পারবে না এটা হবেই যে, এটা হওয়ার সম্ভাবনা আছে, তোমার একটা প্রিপারেশন থাকতে পারে, তারপরে তুমি অল্টারনেটিভ আবার 2-3টা মাথায় রাখতে হবে, একটা দুটো মাথায় রাখতে হবে, সো দ্যাট যে কোনোটা আসলে আমি রেডি আছি, বাট ওটা যদি আসে আমি একটু বেশি রেডি আছি। সো ওইভাবে কাটবে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ মাস্ট হ্যাভ এন ওপেন মাইন্ড, ইউ মাস্ট হ্যাভ এন ওপেন মাইন্ড। হায়ার লেভেলে, নিচের লেভেলে হলে অতটা লাগে না, বাট একটু উপরের লেভেলে গেলে ইউ মাস্ট হ্যাভ এন ওপেন মাইন্ড। জি স্যার, ক্লিয়ার মাইন্ড থাকলে স্যার খেলাটা অনেক সহজ হয়, যদি আপনার মাইন্ডটা ক্লিয়ার থাকে, দেখবো এবং খেলবো। তুষার ভাই যেটা বলছেন আমার কাছে মনে হয় যে এইটা করাটা অনেক ডিফিকাল্ট, এত ইজি না। যেটা না আমি স্যার 10 বছর ধরে আমি স্যার এটা রপ্ত করছি আর কি স্যার, বুঝছেন, ফুটে ক্রিকেটে। তুষার ভাই আপনি যেটা বলতেছেন এইটা তো বেসিক সিস্টেমই, যে তুমি রিপ দেখা খেলবা, শাইন পার্ট দেখা খেলবা, এটা তো বেসিক জিনিস আপনি যেটা বলতেছেন। আর এইটা করতে পারলে তো সাকসেসফুল, যারা করতে পারে ওরাই সাকসেসফুল হইতেছে। যেমন আপনি করতে পারছেন বলে কিন্তু আপনি সবচেয়ে সাকসেসফুল হইছেন। এটা ঠিক যেটা আপনি বলেন যে শুরুতে নামার সময় ব্যাটসম্যানটা একটা জিজ্ঞাসা করে, এটা জিজ্ঞাসা করে ওই স্যার যেটা বলছে যে 2-3টা প্ল্যান থাকতে হবে। আউটসুইং বলার যে ইনসুইং করতে পারবে না এটা তো হবে না, এটাও মাইন্ডে রাখতে হবে যে না ইনসুইংও হইতে পারে। তো এটার জন্য ক্লিয়ার মাইন্ডটা খুব ইম্পর্টেন্ট ব্যাটসম্যানদের, আমার কাছে মনে হয় যে একদম মাইন্ডটা ক্লিয়ার থাকবে, যেটা আসবে ওইটা আমি ফেস করবো। এটা করতে পারলে আমার মনে হয় যে ইজি হয়। কারণ অনেক সময় এমন হয় যে আমি আউটসুইং করলাম, বল কিন্তু আউটসুইং হয় নাই, বল কিন্তু সোজা চলে গেছে, সিম কোনো কারণে সোজা হয়ে গেছে, বা মাটিতে পড়ার পরে সিমের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, বলটা উল্টা চলে গেছে। এরকম হয়তো রেগুলার হবে না, কিন্তু হঠাৎ করে হইতে পারে। কিন্তু সো একটা ওপেন মাইন্ড থাকতে হবে, বাট একটা সম্ভাবনা নিয়েও থাকতে হবে একটা ব্যাটসম্যান যে এরকম হওয়ার সম্ভাবনা আছে, বাট আই হ্যাভ এন ওপেন মাইন্ড, যাই আসুক আমি সেটা হ্যান্ডেল করতে পারবো। এক্স্যাক্টলি স্যার আমার একটা ছিল এটা নিয়ে স্যার, আমি যদিও ওদের মতো রিকগনাইজ ব্যাটসম্যান না, বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার যেটা হয়েছে, মানে আমি চিন্তা করছি আপনি যেটা বললেন যে ওপেন মাইন্ড নিয়ে, আমি যখনই যে মুহূর্তে আমি ওরকম ওপেন মাইন্ড নিয়ে থাকছি সেই সব মুহূর্তে আমি আমার ইচ্ছা মতো শর্টস খেলতে পারছি, বা আমার জন্য ইজি হয়েছে। কিন্তু যখনই আমাকে কেউ বলছে যে এই বলটা আউটসুইং হতে পারে, এই বলটা, স্যার 80 কি 90% টাইম ইন্টারন্যাশনাল লেভেলের কথা বলছি আমি যখনই আমি যেতাম লাস্টের দিকে, একজন ব্যাটসম্যান থাকতো হয়তো, তো আমাকে বলতো যে এই বলটা এরকম হতে পারে, দেখা গেছে 80-90% টাইম হয়নি সেটা, বাট আমাকে বলছে, আমি নিজে থেকে চিন্তা করছি যে যেরকম হবে আমি আসলে ওইভাবে খেলার চেষ্টা করব। আমি ওই আগে যদি একটা বোলার আউটসুইং করবে, কেউ বাউন্সার মারবে, হ্যাঁ বাউন্সার মারতে পারে, কেউ ইয়র্কার মারবে, তার আমার ক্ষেত্রে হয় কি, আমি যদি এরকম চিন্তা করে যাই তো দেখা যায় যে অন্য কোনো কিছু হলে আমি আর কিছুই করতে পারি না, আমার সব থেকে বড় প্রবলেম। তো আমার কথা হচ্ছে স্যার যে আমার একরকম থট, তুষার বললো আর এক রকম। আসলে যদি যখন আমি কোচিং এর ক্ষেত্রে যাব, তো সব থেকে প্রপার ইয়েটা কি হতে পারে, যে মানে আমি তাকে একদম মানে এক্স্যাক্টলি এটাই বলতে চাই এবং এটাই ঠিক, মানে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হবে। তো সেটা তোমার এক্সাম্পলটাই দেই, যে তোমাকে যদি বলা হয় যে এই বলটা এরকম হতে পারে, তাহলে তুমি কি করবা? ওটা যদি রেডি থাকবে, রেডি। জি স্যার। তাতে যেটা হয়, তুমি যদি মনে করো একটা জায়গায় পা দিয়ে দিলা, জি, একদিকে যাওয়ার জন্য একটা স্টেপ দিয়ে দিলে, বড় একটা স্টেপ, অ্যাকচুয়ালি তোমাকে যেতে হবে আরেক দিকে, তখন তোমার কি করতে হবে? ওইখান থেকে পাটা নিয়ে আসতে হবে, তারপর আবার এখান থেকে আবার পা ফেলতে হবে। কিন্তু তার মানে কি, তোমার সময়টা তুমি কম পাচ্ছ, কিন্তু সময় নষ্ট হয়ে যাচ্ছে তোমার। আর তুমি যদি একটা জায়গায় নিজের জায়গায় থাকতা, যা হবে সেখানে শুধু একবারে একটা স্টেপ দিব, তাহলে সময়টা আর একটু কম লাগবে। হ্যাঁ, এটা সত্যি, তুমি যেখানে পা দিছো ওইদিকেই যদি তুমি যাইতে চাও, তাহলে তোমার সময় কিন্তু অনেক কম লাগবে। কিন্তু ঘটনা হইলো সবসময় কিন্তু হবে না। না স্যার, আপনি যেটা বললেন যে হ্যাঁ এই যে পা নেওয়াটা, আমার ঠিক এক্স্যাক্টলি আমার এই হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমি করি, তারপর যদি অন্যরকম বল হয় মানে টোটাল আমি লেট হয়ে যায়, দেখা যায় ওই বল আসলে কোনোভাবে চলে গেল, বা যদি মানে আউট না হওয়ার মতো হলে হয়তো বেঁচে গেলাম, আর তা না হলে হয়তো দেখা যায়। তো মানে সেক্ষেত্রে আসলে ওপেন থাকার কথাই বলা ভালো মনে হয়। আমার কাছে একটা জিনিস, আমার এক্সপিরিয়েন্স থেকে, খেলার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা জিনিস দেখছি, যদি আমার মাইন্ডটা ক্লিয়ার এবং আমি যদি মাইরের মুডে থাকি যে আমি মারবো, এই মুডে থাকলে স্যার আমার খেলাটা ম্যাক্সিমাম সময় ভালো হয়। যখন আমি ডিফেন্সিভ মুডে থাকি যে আমি ছাড়বো, ডিফেন্স খেলবো, এরকম মুডে থাকলে দেখা যায় যে আমি সাকসেস রেটটা কম।
তো আমার খেলার এক্সপিরিয়েন্স থেকে আমি ম্যাক্সিমাম, যেমন ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ম্যাচটা আমরা উইন করেছিলাম 2007-এ, আমার মাইন্ডটা পুরো ক্লিয়ার ছিল। হ্যাঁ, সাউথ পুরো ক্লিয়ার ছিল। এবং একটা জিনিস স্যার আমার কাছে মনে হয়েছে যে আমি বলারকে আগেই রিড করতে পারছিলাম যে ও এই বলটা করবে, এবং এক্স্যাক্টলি ওই বলটাই হচ্ছিল। এই ম্যাক্সিমাম সময় হয় না, কিন্তু যেই সব ম্যাচগুলো আমি বেশি সাকসেসফুল হয়েছি, দেখা গেছে যে প্রশ্ন আমার আগে থেকে কমন পড়ছে, যে আমি বলার রান আপের সময় আমি বুঝে ফেলছি যে এই বলটাই আসতেছে, এবং এক্স্যাক্টলি ওই বলটাই হচ্ছে। এই জিনিসটা স্যার রেগুলার কিভাবে করা যাবে, একটা বাচ্চা ছেলের কিভাবে বোঝানো যাবে, বা আমার কেরিয়ার যে অল্প সময় আছে এই সময়টা আমি কিভাবে এটা ম্যাক্সিমাম সময় আমি ভালো করতে পারবো, এইটা কিভাবে করা যাবে স্যার? এইটা একটু জানা খুব দরকার। ওইটা নিয়ে আমরা আলাপ করতেছি, আরো স্পেসিফিক হয়ে গেল। জিনিসটা হলো যে আমাকে যদি কোনো ঘটনা, আমি যখন ব্যাটিং করি, আমাকে যদি কোনো ঘটনা ডিস্টার্ব করে, সেটার এফেক্ট আমার ব্যাটিং এসে পড়বে। কিন্তু সেটা এমন হতে পারে যে সেটা ড্রেসিং রুমে একটা প্রবলেম থাকতে পারে, বা আমি অনেক প্রেসারে ব্যাটিং করছি সেটা হইতে পারে, বা যে ধরনের ফিল্ড সেটিং করা হয়েছে এটা খুব ভালো, আমার জন্য ভালো, আমার পছন্দ হইতেছে না। অনেক কিছু হতে পারে যেটা আমাকে ডিস্টার্ব করে। আমরা যদি বলি না ওই বলটার উপরে মনোযোগ রাখাটা আর কিছুতে না, ওই জায়গাটাতে বিশাল একটা ঘাটতি চলে আসে। তুমি যেটা বললা যে আমি একদম আমার কোয়েশ্চেন কমন পড়তেছিল, সেটা 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 কিরকম মেন্টাল স্টেট? সেটা হলো যে অ্যাকচুয়ালি তুমি একটা শট চিন্তা করছি তা না, কিন্তু কোনো ব্যাটসম্যানই একটা শট চিন্তা করে না, 2-3টে শট চিন্তা করে আগে। এবং ভালো ব্যাটসম্যান একই বলে 2টা বা 3টা শট খেলতে পারে যে কোনো দিকে। তো তুমি তাদের মধ্যে একজন, কিন্তু তোমার জন্য খুব সোজা। যখন তুমি মাথা তোমার ফাঁকা থাকবে, তখন ইউ আর সো গুড, বিকজ তোমার এমন ভালো পজিশন, তুমি এত কুইক রেসপন্ড করতে পারো, তুমি অনেক লেট করে খেলতে পারো। সো আমার হয়তো এখনই খেলা শুরু করে দিতে হবে, ডাউনসুইং শুরু করে দিতে হবে এখন, তুমি তখনও ডাউনসুইং শুরু করো, তোমার পজিশনিং এত ভালো যে তুমি তখনও ডাউনসুইং করো, তার মানে তুমি আমার চেয়ে বেশি সময় পাও। তো তোমার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে অ্যাজ এ ব্যাটসম্যান। এবং তুমি যখন ওই মেন্টালিটি থাকো যে তোমার কোনো ভয় নেই, কোনো ফেয়ার ফ্যাক্টর নেই, আউট হওয়ার হোক, ক্রিটিসিজমের হোক, কোনো কিছু নাই, কোনো ফেয়ার ফ্যাক্টর নাই, তুমি শুধু তোমার মধ্যে আসো এবং ওপেন মাইন্ডে আসো, এক বল আর তুমি ছাড়া পৃথিবীতে কেউ নাই, তখন তোমার খেলা ইজ ডিফারেন্ট। তখন তোমার খেলা ইজ ডিফারেন্ট। জি স্যার, একদম ওই খেলা একদম ডিফারেন্ট। সো আমাদের কালচারের কারণে আমরা এই খেলাটা খেলতে পারি না। আমাদের কালচারের কারণে আমাদের অনেক বাধা, কিন্তু যদি এর হলে এর হয়, ওরকম হলে ওই হয়, ওরকম হলে ওই হয়, অনেক অনেক কিছু চিন্তা করে আমাদের খেলতে হয়। তারপর অনেক সময় আমরা চিন্তা করি যে থাক বাবা, দরকার নেই। তো ওই জায়গায় আমাদের যেতে পারি না অনেক সময়। তো দিস আর দ্য থিংস, এগুলি এখন আমাদের প্লেয়ারদেরকে বলতে হবে, বা তোমাদের যতটুকু সময় বাকি আছে সেই সময়টুকুতে তোমরা হয়তো কাজে লাগাতে পারবা। কিভাবে যখন প্র্যাকটিস করবা, সেই প্র্যাকটিসটাকে কিভাবে করবা, সো দ্যাট এই প্র্যাকটিসটা নিয়ে যেন মাঠে যেতে পারো। মাঠে যে ঘটনাগুলি ঘটবে সেইটা রেপ্লিকেট করতে হবে আমাদেরকে প্র্যাকটিসে, সেটাতে আমরা আসবো একটু পরে। সেই রেপ্লিকেশন আমাদের প্র্যাকটিসে করতে হবে, যেন আমরা এটাকে নিয়ে মাঠে যেতে পারি। আমার মাঠে গিয়ে যেন মনে না হয় আমি কি করলাম এখানে, আর মাঠে গিয়ে কি করতেছি, এরকম যেন মনে হয় একই জিনিস আমি এখানে করতেছি। আমি আবারও তোমার স্মিথের কথা বলবো, মানে কি সিচুয়েশনে সে টিমকে বাঁচাই দিয়েছে। অস্ট্রেলিয়া টিম মাঝখানে যখন খুব খারাপ ছিল, কি সিচুয়েশনের মধ্যে টিম বাঁচাই দিয়ে ডাবল হান্ড্রেড 160 170, মানে অভাবনীয় ব্যাপার। মানে ওর স্ট্রেংথটা কি? টেকনিক দিয়ে এত কিছু করা যায় না, টেকনিক দিয়ে এত কিছু করা সম্ভব না। এটা অ্যাবসলিউটলি মেন্টাল স্ট্রেংথ, অ্যাবসলিউটলি মেন্টাল স্ট্রেংথ, আর কিছু না। মেন্টাল স্ট্রেংথ থাকলে আর দুনিয়ার কিছু থাকে না, ওইটাই তোমাকে আগে নিয়ে যাবে। স্কিল, দুনিয়ার অনেক বড় বড় ক্রিকেটার আছে যাদের স্কিল হয়তো তোমার মতো না, তোমার 70% স্কিল তোমার চেয়ে 5-7 হাজার রান বেশি করছে। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ সে ওই পরিবেশ পাইছে, সে ওই পরিবেশে খেলা শিখছে, এবং ওই পরিবেশ তাকে ওইভাবে পরিচালনা করছে ক্রিকেট মাঠে। দ্যাট ইজ দেয়ার স্ট্রেংথ। তো হোপফুলি আস্তে আস্তে আমাদের মধ্যে কিছু চেঞ্জ আসতেছে, আমাদের ক্রিকেটের মধ্যে কিছু চেঞ্জ আসছে বলে কিন্তু আমরা আজকে কিছু ম্যাচ জিতি, বা একটা কনসিস্টেন্সি আসছে আমাদের জাতীয় দলের পারফরমেন্সে, কনসিস্টেন্সি আসছে, আগের মতো নাই আমরা, ওই মানসিক কিছু পরিবর্তন আসছে বলে, এবং ওটি আমাদেরকে আরো নিয়ে আসতে হবে। সো যেটা নিয়ে আলাপ করতেছিলাম, থ্যাংক ইউ তোমাদের পার্টিসিপেশনের জন্য। আমাদের এখন অ্যাজ কোচ চিন্তা করো, তোমাদের মধ্যে অনেকেই কোচিং এর সাথে এভাবে যেহেতু জড়িত না, নিজেদেরকে কোচ হিসাবে ভাবতে পারাটা তোমাদের জন্য কঠিন। তোমরা হয়তো আলাপ হচ্ছে না নিজেদের প্লেয়ারের, তোমাদের যে খেলার যে ব্যাপারটা, ওটাতে তোমরা চলে যেতে পারো অনেক সময়। বাট তোমরা একটু কোচ হিসেবে চিন্তা করো, নিজের কোচ হিসেবে চিন্তা করো, নিজের কোচ কিংবা তোমরা যে টিমে খেলো সেই টিমে
তোমরা হেল্প করতে পারবা, ওইসব ইয়েতে হেল্প করবা, এইভাবে চিন্তা করতে পারবা। সো আমাদের যে কোচিং সেশন, সেই কোচিং সেশনে আমরা কি করব এটা নিয়ে আমরা আমাদের কিন্তু ভালোভাবে প্ল্যান করে আমরা ঠিকঠাক করি যে হ্যাঁ আজকে বিকালবেলায় কোচিং সেশন আছে, আমি কি করব না করব, কিন্তু খুব ক্লিয়ার থাকা দরকার যে কেন করব। আমরা অনেক সময় সেশন সাজাই, ঠিক আছে, এ ব্যাটিং ও বোলিং, একটা রুটিনের মতো, কিন্তু আমরা অনেক সময় জানিও না এখান থেকে আমরা কি এক্সপেক্ট করতেছি, ব্যাটসে কি আসতে পারে। সো এটা খুব জরুরি জানা যে আমরা যেটা করতেছি সেটা কেন করতেছি। এগুলি যত ক্লিয়ার কাট আমরা জানতে পারবো, তাহলে আমরা বুঝতে পারবো আমি এই উদ্দেশ্য সাধনের জন্য আমি এই কাজটা করতেছি, আমার এই অর্জনটা আসতেছে, এই আউটকামটা আসতেছে এই ট্রেনিং এর কারণে। এই একদিন হোক, এক সপ্তাহ হোক বা এক মাস এই ট্রেনিং এর মধ্যে দিয়ে আমি এই জিনিসগুলোকে এই জায়গাটায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি বা চেষ্টা করতেছি। সো সে একটা অবজেক্টিভ নিয়ে সবসময় চিন্তা করতে হবে। সো ওয়াই, হোয়াট এন্ড হাউ এগুলি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে কোচের। আমি কিভাবে আমার সেশনটা পরিচালনা করব সেটা তো আমরা সবাই জানি, কিন্তু কেন এটা করতেছি, এই যে এভরিথিং, কি উদ্দেশ্য সাধন করার জন্য এটা করতেছি, কি যৌক্তিকতা আছে আমার এটা করার পিছনে, এইসব সম্পর্কে পরিষ্কার ধারণাটা থাকা খুব জরুরি। কোচের একটা, এটাকে বলে কোচের লার্নিং মডেল। কোচ কিভাবে চিন্তা করবে, কোচের চিন্তা ভাবনাগুলি কেমন হবে। আমাদের একজন, মনে করো একজন সিনিয়র প্লেয়ার, আমি যে টিমে কোচিং করি সেই টিমে যখন খেলতে যায়, ও এক্সপেরিয়েন্স, তাকে আমি অনেকদিন ট্রেনিং করাইছি, হি নোজ এভরিথিং, মাঠে যায়, পারফর্ম করে, সো হি ক্যান টেক হিজ ওন ডিসিশন, নিজেকে নিজে গাইড করতে পারে এবং নিজেকে নিজে অ্যাসেস করতে পারে। সো সে উইকেটে গেল, সে নিজের ডিসিশন নিজে নেওয়া শুরু করলো, পারফেক্ট ডিসিশন নিচ্ছে, এবং প্রয়োজন অনুযায়ী যেখানে অ্যাডপ্ট করা দরকার সেখানে সে অ্যাডপ্ট করতেছে, নিজেকে গাইড করতে পারতেছে এবং নিজেকে অ্যাসেস করতে পারতেছে। আরেকজন হয়তো ইয়াং প্লেয়ার, সে হয়তো নিজেকে সেভাবে গাইড করতে পারে, তখন একটু এদিক ওদিক হয়ে গেল, নিজেকে সে গাইড করতে পারতেছে না। সো সো তার মানে প্রশ্ন আসতেছে এটা কেমন করে হয়, ওটা কেমন করে। সো দেয়ার আর ডিফারেন্ট ডিফারেন্ট রকমের প্লেয়ার আমাদের হাতে আসবে। তারা কেউ কেউ হয়তো অনেক ম্যাচিউর থাকবে, কেউ একটু ইম্যাচিউর থাকবে, কেউ তার চাইতে ইম্যাচিউর থাকবে। স্বাভাবিকভাবে যাদের এক্সপিরিয়েন্স কম তারা বেশি ম্যাচিউর হবে, যাদের এক্সপিরিয়েন্স বেশি, যারা অনেকদিন ধরে ট্রেনিং করে আসছে, অনেক খেলছে, তাদের এক্সপিরিয়েন্স বেশি হবে। সো আমাদেরকেও তাদেরকে অ্যাকর্ডিংলি হ্যান্ডেল করতে হবে এবং সেই জিনিসটা বুঝতে হবে যে আমরা কখন তাদেরকে নিয়ে কাজ করতেছি এবং তাদের প্রয়োজনটা কোথায়, কতটুকু। আলটিমেটলি কিন্তু আমরা চাই যে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করুক, তারা সেলফ কনফিডেন্ট হোক, নিজেদের ডিসিশন গুলো নিজেরা নিক। সো আমাদের উদ্দেশ্য হলো ওইটা। দ্যাট ইজ, একটা জিনিস খুব ক্লিন বুঝতে হবে যে আমরা চাই যখন ওই যে তামিম ব্যাট নিয়ে মাঠের ভিতরে যাচ্ছে, উইকেটে যাচ্ছে, না হি ইজ অন হিজ ওন, এবং সে নিজের ডিসিশনটা নিজে দিচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সে প্ল্যান চেঞ্জ করতেছে এবং এবং বুঝতে পারতেছে এটা ঠিক হলো কি হলো না, ঠিক হলে তো ওটি করবে, ঠিক যদি না হয় আবার সে চেঞ্জ করবে। এই যে নিজের উপর নির্ভরশীল হতে পারাটা, আমাদের ট্রেনিং করার উদ্দেশ্য কিন্তু এইটাই। আমি ফিজিক্যাল বলি, টেকনিক্যাল বলি, যাই বলি হাবে যাবি, ওই সময় ওখানে গিয়ে সে যেন ইন্ডিপেন্ডেন্টলি নিজের কাজটা নিজে করতে পারে, এই পারাটার জন্য কিন্তু আমরা এত কিছু করি। যদি না পারে কোনো লাভ নেই, কত ভালো ড্রাইভ করে, কত ভালো কাট করে, কোনো লাভ নেই। আমরা আমাদের কত প্লেয়ারদেরকে দেখি, আমাদের কত ট্যালেন্টেড প্লেয়ার আমাদের দেখি। আমি যদি লিটন দাসের কথা বলি, আমি যদি সৌম্য সরকারের কথা বলি, সো ট্যালেন্টেড, দিস ইজ দেয়ার প্রবলেম, দিস ইজ দেয়ার প্রবলেম। তাদের আপব্রিঙ্গিং এ এই জিনিসগুলির ইয়ে ছিল, শর্টকামিং ছিল, এবং আমরা লক্ষ্য করলে বুঝবো যে ওরা এক এক দিন এক এক রকমের খেলা খেলে, কখনো দেখি একটু এগ্রেসিভ, কখনো এটা খেলবো না, কখনো ওটা। সো ওদের ডেফিনিট কোনো রুটিনও তৈরি হয়নি, সেটা নিয়ে আমরা আসবো। সো আমাদের কাজ হলো ওদের সেই জিনিসগুলো তৈরি করে দেওয়া, আমাদের ট্রেনিং সেশনের মধ্যে কিন্তু সেই জিনিসগুলো তৈরি হবে। ওকে, সেটা কেমনে হবে? 96 এর ফার্স্ট এই কনসেপ্টটা আসছিল, গেম সেন্স।
জেন নামে একজন 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 রিসার্চার, তার একটা আবিষ্কার গেম সেন্স, আমরা এই শব্দ সম্পর্কে এখন জানি। এবং তার তার মতবাদটা হলো যে গেম খেলার মধ্যে দিয়ে গেমের যে সেন্সগুলির ব্যাপার আছে, আমরা যে বলি না যে খুব সেন্স, দারুণ সেন্স ছেলেটা, বা ওর কোনো সেন্সই নেই, এই সেন্সটা তৈরি হয় আমাদের অ্যাক্টিভিটিগুলো যদি আমরা গেমের মধ্যে দিয়ে শিখাই। সো অ্যাকচুয়াল গেমটাকে আমরা ট্রেনিং এর মধ্যে নিয়ে আসতে শিখাই, গেম সিনারিও যে তৈরি করতে পারি, গেম সিনারিও। গেম সিনারিও। তো তার মানে এই না যে আমার পুরো মাঠ নিয়ে সেন্টার উইকেট নিয়ে করতে হবে। আমি যে কোনো জায়গায় যে কোনো সময় আমার ডিসকাশন, আমার আলাপ আলোচনা, আমার ছোট্ট একটা ট্রেনিং সেশন, একটা ড্রিল, হোয়াট এভার ইট ইজ, এই সব কিছুর মধ্যেই গেমটা থাকতে হবে। আমার সব কাজের সাথে গেমের একটা কানেকশন খুঁজতে হবে আমার অ্যাজ এ কোচ। তাইলে সে ওই জিনিসটা ফিল করতে পারবে। আমি যে এই যে ড্রাইভ প্র্যাকটিস করতেছি, এটা আমি ওই মাঠে ওই কাভারের ইয়ার মাঝখান দিয়ে ঠিক এইভাবে খেলতেছি। ওইটার সাথে কানেকশনটা করে দিতে পারলে ওইটা অনেক বেশি এফেক্টিভ হয়। নয়তো যেটা হবে, যেখানে আমি দারুণ ড্রাইভ করলাম চোখ কান বন্ধ করে, ওখানে গিয়ে দেখলাম যে হাতেই বল চলে যেতেছে, কিংবা আমি সাহসী পেতেছি না ড্রাইভ করা যদি বল উঠে যায়। সো অনেক কিছু আছে। সো আমি এই জায়গাটা যদি এই চ্যালেঞ্জটাও নিয়ে আসি, আমি প্র্যাকটিসের মধ্যে ওই চ্যালেঞ্জটাকে যে ঢুকাই এবং এনভায়রনমেন্টটা এমন হয়, চ্যালেঞ্জিং একটা এনভায়রনমেন্ট হয়, তখন ওখানে একটা মানসিক চাপও চলে আসে আমার প্র্যাকটিসের মধ্যে। প্র্যাকটিসের মধ্যে আমি নিজেকে অ্যাসেস করতে পারি, প্র্যাকটিসের মধ্যে কোচ আমাকে অ্যাসেস করতে পারে, আমাকে চ্যালেঞ্জ দিতে পারে, দেখো তুমি এটা পারো কি পারো দেখতে চাই। সো ওইখানে একটা মেন্টাল প্রেশার তৈরি হয়, মেন্টাল ট্রেনিং ওখান থেকে হয়, পারা না পারার মধ্যে একটা জিনিস হয়। কিন্তু ওগুলি যদি না থাকে তখন ওই মেন্টাল সাইডটা পুরা অফ হয়ে যায় এবং ওইটা ম্যাচে রেপ্লিকেট হওয়ার কোনো সুযোগই থাকে না। সো আমার টেকনিক হয়তো এই হাইটে আছে, ম্যাচে যখন গেলাম কিন্তু মনটা আমার ওই জায়গাটাই রয়ে গেছে, কিন্তু আমার প্র্যাকটিসটা যদি আমি ঠিক করি, এই দুইটাই একটা জায়গায় চলে আসে, এটা একজন একজনকে কমপ্লিমেন্ট করে। সো আই এম অ্যাট ইজ, এটা আমরা সবাই বুঝি। একটা বড় মঞ্চে যদি আমাকে বক্তৃতা দিতে দেওয়া হয়, আমার হাত পা কাঁপবে, আমি ঘামায় যাব, আমার গলা শুকিয়ে যাবে, এই হবে সেই হবে। কিন্তু আমি যদি আমার ঘরের মধ্যে, অনেক বাড়িতে ঘরের মধ্যেই ওই পাশের বাড়ির ওই খালাম্মা আর ওই চা খেতে আসলো, ওই ঘরের মধ্যে ছোট্ট মেয়েটাকে বলা হলো তুমি এটা আজকে একটা গান শোনাও, ওই হারমোনিয়াম বসে গেল। দিস ইজ ট্রেনিং, দিস ইজ ভেরি গুড ট্রেনিং। এটা যদি না হয় তাহলে কি হবে, ওই ছোট্ট মেয়েটাই আরো 5 বছর পরে যখন একটু বড় হবে এবং তখন তাকে বলা হবে এখন একটা গান গাও, বলবে না আম্মা, আমি না প্লিজ না, আমি অন্য একদিন, স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এজ সিম্পল এজ দ্যাট। সো আমাদের ট্রেনিংটাকে যদি আমরা ওইভাবে অ্যারেঞ্জ করতে পারি, যেখানে ওই পরিবেশটাই এখানে আসছে, হ্যাঁ, ছোট ফর্মে, একদম মিনিয়েচার ফর্মে, একদম মিনিয়েচার ফর্মে, একটা একটা ঘরের আঙ্গিনার মধ্যে আমি প্র্যাকটিস করতেছি, সেখানেও আমি ওই জিনিসটা রিপ্লিকেট করতে পারি, ওই চ্যালেঞ্জটা নিয়ে আসতে পারি। তাইলে আমাদের ট্রেনিং এর এফেক্টিভনেসটা অনেক অন্যরকম হবে এবং ট্রেনিং বিকাম সো মাচ মোর ইন্টারেস্টিং। এই যে মনোটোনাস ট্রেনিং আমরা যেগুলি করি, সেগুলি দিস আর নট ট্রেনিং, এবং ওগুলি এনজয় করার মতো অনেক কিছু থাকে না হইচই করা ছাড়া। কিন্তু আমরা যদি এনভায়রনমেন্ট তৈরি করতে পারি যেখানে চ্যালেঞ্জ আছে, যেখানে প্লেয়ারে বুঝবে হ্যাঁ আমি একটা কিছু করলাম আজকে, আমার একটা চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ আমি উত্তরণের চেষ্টা করছি, বা আই হ্যাভ ডান মাই বেস্ট, আমার কোচ বলছে ইউ হ্যাভ ডান ওয়েল, কিংবা ইউ হ্যাভ ট্রাইড ভেরি ওয়েল, না পারলেও ইউ হ্যাভ ডান ওয়েল। সো এটা নিয়ে আমি ফেরত যাবো, আই এম গোয়িং উইথ সামথিং গুড। সো এই গেম সেন্সটাতে একটা এনভায়রনমেন্ট তৈরি করার কথা বলা হয়, যে এনভায়রনমেন্টে সব চ্যালেঞ্জগুলি থাকবে, মূল বিষয়গুলি অন্য ফর্মে থাকবে। খেলার মধ্যে যে ক্রিটিক্যাল কন্ডিশনগুলি থাকে, একটা সিচুয়েশন যেখানে 3টে উইকেট পড়ে গেল, একটা সিচুয়েশন যেখানে অফসাইডে হেভি ফিল্ড রাখা হয়েছে, শুধু ওয়ান সাইড দিয়ে রান করার সুযোগ আছে, অফ সাইড দিয়ে রান করার সুযোগ নাই, সেটা আমি কেমন করে করবো, কিংবা কিংবা আমাকে এখন খুব কুইক কিছু রান করতে হবে, কিংবা কিংবা আমি যদি নেক্সট 5 ওভার যদি রান করি আর না করি, যদি টিকে যাই, আমি ম্যাচটা ড্র করতে পারবো। এরকম অনেক কিছু আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিটিক্যাল কন্ডিশন গুলো ওখানে আমরা এনশিওর করতে পারি।
এবং এবং তারপরে তারপরে আমরা আমরা বিটুইন কোচ এন্ড প্লেয়ার্স আমরা ডিসকাস করতে পারি যে কোথায় কি হলো, কোথায় কি হলো, কোথায় কি হতে পারতো। প্লেয়াররা এসে বলতে পারে স্যার এটা এরকম হতে পারতো, ওরকম হতে পারতো, আমি এরকম করতে পারতাম, এরকম করলে কেমন হয় স্যার, সামনের বার যদি হয় তাহলে যদি এরকম করে ওটা কি ঠিক হবে কিনা। সো দিস আর দি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্সেস। এবং তাতে যেটা হবে, আজকে আমাকে ও জিজ্ঞেস করবে, কালকে হয়তো আজকে যদি 3টা কোশ্চেন জিজ্ঞেস করে, কালকে হয়তো একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, তারপরের দিন হয়তো এই প্রসঙ্গে আর কিছু জিজ্ঞেসই করবে না, ওর ওটা জানা হয়ে গেছে। তারপরে হয়তো অন্য কোনো প্রসঙ্গে আলাপ হবে, কিছু হবে, কিন্তু ওটা ওর জানা হয়ে গেছে, ওটা সারা জীবন ওর জন্য জানা হয়ে গেছে। এবং সারা জীবন ও যখন এই 12-14 বছর ছেলেরা যখন লর্ডসে টেস্ট খেলবে, এই নলেজটা নিয়ে খেলবে, এই অভিজ্ঞতাটা ওইখানে সে রেপ্লিকেট করবে। সো দিস ইজ হাউ ইট গোস। এবং এই বয়সেই সবচেয়ে ভালো সময় এই জিনিসটা ওর ভেতরে ঢুকে দেওয়া। দিস ইজ হাউ ইট হ্যাপেন্স, দিস ইজ হাউ ইউ রেসপন্ড। এরকম কিছু হলে দিস ইজ হাউ ইউ রেসপন্ড। ও অঙ্কের মতো হয়ে যাবে, কিন্তু ও তখন ইমোশনের উপর ডিপেন্ড করবে না। কিন্তু আমরা একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে কিন্তু ইমোশনের উপর ডিপেন্ড করবে, যেখানে একটু কঠিন অবস্থা হয় তখন আমরা ইমোশনাল হই, কিন্তু ও ইমোশনাল হবে না। ও হিসাব করে দেবে, এরকম হলে এরকম, এরকম হলে এরকম, এরকম হলে আমি ফেলও করতে পারি, ফেল করলে এরকম, আমি যদি ফেল না করি তাহলে আমি সাকসেসফুল হই, তাহলে এরকম, সবগুলি চেহারা ওর জানা আছে। ও ইমোশনাল হবে না, ও অঙ্কের মতো করে জিনিসটাকে দেখা শিখবে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান্ডারফুল স্ট্রোক। কে এটা? নাফিস ইকবাল স্যার, নাফিস ইকবাল। নাফিস কি আছেন নাকি আজকে? আছে আছে স্যার। হ্যাঁ আছে স্যার। জি স্যার, আছে না। আসসালামু আলাইকুম। Wonderful shot, good balance. But Nafiz, this is not enough. Just good balance, beautiful looking shot is not enough. এটা নিয়ে আজকে আলাপ করতেছি আমরা। জি স্যার। This is an asset. Having good technique is an asset. But তারপরেও the other factors are more important. এই জন্যই এবং আমাদের এখানে অনেক আছে যারা যারা they could have done incredible things in their career. যদি যা ঠিক আছে, বাংলাদেশে তোমরা আসতে, বাংলাদেশে জন্ম হয়েছে, ঠিক আছে। আমি বললাম যদি অস্ট্রেলিয়ায় জন্ম হয়েছে তাহলে হয়তো অন্যরকম। বাট আলহামদুলিল্লাহ তোমরা বাংলাদেশে জন্ম হয়েছে, বাংলাদেশের ন্যাশনাল খেলছে এবং ইউ হ্যাভ মেড আস প্রাউড। সো গেম সেন্সে যেমন ধরো ডিসিশন মেকিং, আমি চাই একটা ডিসিশন মেকিং এর ব্যাপারে একটা সেশন করতে। সো একটা 12-14 বছর ছেলে বা আরো বড় হইতে পারে, 12-14 বছর হইতে পারে, কথা না। অনেক সময় সিনিয়র প্লেয়াররা স্ট্রাগল করে, ঠিক আছে লেগ স্পিনে আমি একটু উইক, লেগ স্পিনে সিঙ্গেল বাই করতে পারি, এমন হতে পারে। সো হোয়াট আর দ্য গ্যাপস ইন দ্য ফিল্ড? আমরা গ্যাপ বের করা শেখাচ্ছি। কিংবা রিস্কি রান যদি নেয়, সেখানে ভালো রানিং বিটুইন দ্য উইকেট দরকার। ভালো রানিং দ্য উইকেটের জন্য আমরা রিস্ক টেকিং অপশনগুলি একটা সিনারিও সাজাইলাম, যেখানে রিস্ক নিতে হবে তাদেরকে রান নেওয়ার জন্য। কিংবা একটা প্রবলেম সলভিং ইয়ে, এত রান, এত বল, এত ইয়ে আছে, কিভাবে সে সেটাকে সলভ করবে। বেশি রান বাকি আছে, কম্বল হাতে, কিভাবে সে সেটা ইয়ে করবে। অথবা এখানে যেটা আছে, ওপেনিং বোলিং এর এগেইনস্টে একটা সার্টেন রেটে রান করতে হবে আমার। সো আমি জিনিসটা সাজালে হবে না। আমাদের এখানে ওপেনিং ব্যাটসম্যান আছে কয়েকজন। এখন আমরা যদি এভাবে প্র্যাকটিস করি, প্র্যাকটিস সেশন, যে ফার্স্ট 10 overs অফ এ টেস্ট ম্যাচ নতুন বলে বোলিং হবে এবং তোমাদের কাজ হবে টু রোটেট স্ট্রাইক। অবভিয়াসলি টেস্ট ম্যাচে তো আমরা মানে উইকেট হারানোর মতো রিস্ক নিয়ে শট খেলবো না, বাট আমাদের ইয়ে থাকবে, আমরা স্ট্রাইকের দিকে নজর দিব। এভাবে যদি আমরা 4-5টা সেশন খেলি, প্র্যাকটিস করি,
তারপরে একটা টেস্ট ম্যাচ খেলতে যাই, it helps us a long way. It helps us a long way. I'm going there prepared. আমি জানি আমি কি চাই, কি হতে পারে, এবং এবং একটা প্রপার সেশন যদি আমি করতে পারি 3-4টা সেশন, ওখানেও কিন্তু আমাকে কষ্ট করে ওই এন্ড রোটেট করতে হবে, করতে হবে। হ্যাঁ, টেস্টে কষ্টটা আরো বেশি হবে, কিন্তু আমার এক ধরনের মেন্টাল প্রিপারেশন কিন্তু দারুণভাবে হয়ে গেছে। আমি জেনে গেছি এটা কিভাবে করতে হবে, হোয়াট টু এক্সপেক্ট ওই জায়গাটায়, এবং ওখানে আমাদের চাপের মধ্যে থাকতে হবে। এবং আমি যদি এইটা করি ওটা করি, আমার চাপটা কমবে, অপোজিশনের উপরে চাপটা যাবে, এই সবগুলি আমি রিহার্সাল করা হয়ে গেছে আমার পিছনে। So I know what will happen, what is likely to happen. So এইভাবে যদি প্রিপারেশন গুলি হয়, it makes things much easier. Life becomes very easy. Very easy, no, it's never easy, but easier definitely. I know what to expect. I know what to expect. এটা একটা বিশাল জিনিস কিন্তু, and I'm ready for that. এটাই হলো আলটিমেট ইয়েটা। So স্যার একটু করলাম স্যার, আমরা যে yes. 4 ডে ম্যাচ গুলো খেলি, ধরেন স্যার আমাদের কোচ গুলো বলে দেয়, ধরেন বলে দেয় কি যে ফার্স্ট সেশন নো লস, এতটা রান করতে হবে, তুমি উইকেটে থাকবা, যেভাবেই হোক সার্ভাইভ করে উইকেটে থাকবা আর কি, এইভাবে আর কি আমাদেরকে মানে ড্রেসিং রুম থেকেই বলে দেয় যে ওপেনিং পার্টনারশিপ বলে, কিংবা মানে 4 ডে ক্রিকেটের কথাই বলছি। মানে এইটাকে আমরা ধরেন নেক্সট লেভেলে কি এরকম ভাবে শিখাবো, নাকি গিয়ে বলবো? যেমন স্টার্ট করি, আমি যখন যাই, যে প্রথম বলটা যদি আমার বাউন্ডারি বল হয়, মানে আই শুড পানিশ, ঠিক আছে স্যার। যদি ডিফেন্সের বল হয় ডিফেন্স করি, বাট বাজে বলগুলো আমি চেষ্টা করি যে করার আর কি, শর্টস খেলার। অনেকে বলে যে বাজে ফার্স্ট বলটা তুমি দেখে খেলো, আমি ওটা আসলে ফিল করি না কখনো, যে ফার্স্ট বল খারাপ হলো কি ভালো হলো, খারাপ হলে মারতে হবে, মানে এটা আমি ফিল করি। যাতে স্যার এটা কি এভাবে কি শেখাইতে পারি আর কি নেক্সট ইয়েতে? প্রথম কথা হলো যে তোমাদের প্রিপারেশনের যে ব্যাপারটা, তোমরা যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলো, তুমি কয় নম্বর ব্যাটিং করো? 4-এ। তুমি 4-এ ব্যাটিং করো। তো তুমি যখন নেক্সট সেশন করবা, তোমার কতগুলো অবজেক্টিভ থাকবে নেক্সট সেশনে তুমি করবা, তুমি নাম্বার অফ টাইমস তুমি হয়তো এটা করবা যে আমি ইনিংস শুরু করতেছি, আমার ইনিংসটা শুরু করতেছি, তুমি হয়তো 2টা উইকেট পড়ছে, তারপর তুমি যাচ্ছ, এবং এই সিচুয়েশন তুমি অনেকবারই ফেস করছো, কয়েকশো বার। সো এটা তোমার জানা যে কি হয়, তখন তুমি সেটাকে মাথায় রেখে তোমার কিন্তু নেটটা শুরু হওয়া উচিত। সো দ্যাট ওয়ান্স এগেইন ইউর প্রিপেয়ার। কালকে তোমার ম্যাচ আছে, তুমি আজকে কিন্তু সেই প্রিপারেশন নিয়ে যাচ্ছ কিন্তু, হ্যাঁ আমার উইকেটটা পড়লো, আমি মাঠে গেলাম, দিস ইজ হাউ আই স্টার্ট মাই ইনিংস। ইনিংস স্টার্ট করাটাই কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট এটা কিন্তু। তারপরে কিন্তু ওয়ান্স ইউ আর ইন, তবে কিন্তু খেলাটা কিন্তু সহজ হয় কিছুটা হলো। সো ওই জাস্ট আউট হবা না, করবা না বা করবা না, এটা তো মুখে বললে এক জিনিস, মুখে বলাটা যথেষ্ট না মনে হয়। ওটা সুযোগ যদি থাকে, ওটা প্র্যাকটিসটা ওইভাবে করা উচিত, যে তুমি ওই যাবা শুধু অফ টাইমে বাইরে বল করবে, কিন্তু মিডল স্টাম্পে দরকার নাই, লেগ স্টাম্পে দরকার, এটা না বলা, যখন আগের দিন প্র্যাকটিস হবে বাইরে, আগে যে 2-3টা সেশন হবে, সেখানে এক্স্যাক্টলি কোন জায়গায় কিভাবে বল করবে, কি ধরনের বল থাকবে, নতুন পুরানো বা কি, এক্স্যাক্টলি সেই জিনিসটাই প্র্যাকটিসটা করা উচিত। সেই প্র্যাকটিসটা নিয়ে কিন্তু মাঠে আসা উচিত। সো হ্যাঁ, এবং এটা করলে হয়তো there is a good chance you can do better. আদারওয়াইজ কিন্তু অনেকাংশেই কিছুটা ভাগ্যের উপর নির্ভর করতে হবে। ইনিশিয়াল পিরিয়ড না কাটা পর্যন্ত বোঝা যায় না কি হয়, বাট ওটা হলে প্রিপারেশনটা অনেক বেশি ভালো হয়। মানসিকভাবে আমরা অনেক বেশি থাকতে পারি যে হ্যাঁ, আই হ্যাভ ডান মাই পার্ট, আমার প্রিপারেশন খুব ভালো হয়েছে, আই এম ভেরি কনফিডেন্ট। কারণ কনফিডেন্স একটা ইম্পর্টেন্ট জিনিস, এই কনফিডেন্স নিয়ে কিন্তু আমরা মাঠে যেতে চাই। অন্য কেউ কিছু বলতে চাই এই ব্যাপারে? না স্যার, তুষার ভাইয়ের প্রশ্নটা মনে হয় ছিল যে আমাদের যে এখনকার কোচরা যেটা বলছেন, আর কি আমরা যখন কোচ হবো আমরাও কি সেম জিনিস বলবো নাকি ডিফারেন্ট কিছু বলবো, ওইটাই। আর আপনার কথাটা আমার মনে হচ্ছে যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে ওই জিনিসটা শেয়ার করা উচিত, ঠিক না? কারণ ওই যে যাবো যায় ফার্স্ট বল দেখো মাইরো না, ফার্স্ট বল মারার বল আউট হয়ে গেলে মারলা কেন, এই যে এইসব বিষয়গুলা তো আমরা এখনকার কোচরা যদি বলে, আমরাও যদি সেম বলি, তাহলে তো আর ডিফারেন্স হলো না, তাহলে তো আমাদের সেমি থেকে গেলাম, আমাদের তো নেক্সট লেভেলে আর যাওয়া হলো না। ওইটাই মনে হয় তুষার ভাই বুঝাইতে চাইছে নাকি তুষার ভাই? জি স্যার, জিনিসটা হচ্ছে স্যার, কোচরা বলে যায়
10 ওভারে 20 রান হলে অসুবিধা নাই, তুমি যে যে দেখে খেলো। কিন্তু এর ভিতরে অনেক বাজে বলগুলো কিন্তু স্যার আমরা পানিশ করতে পারি না, বুঝছেন স্যার? আমরা অনেকের ক্ষেত্রে দেখছি আর কি। কারণ আমার আমাকে বললে আমি হয়তো আমি একটু ডিস্টার্ব ফিল করি। আমার বাজে বল, ফার্স্ট বল যদি বাজে বল হয়, এই বলটা হয়তো বা সেকেন্ড টাইম নাও পেতে পারি স্যার। তা ফার্স্ট বলটা যদি বাজে বল হয় তা আমি কেন মারবো না? আমি এই জিনিসটাই আর কি, যে অনেক কোচরা এখন এটা তো আমি ব্যক্তিগতভাবে তুষার ভাই স্যার গডি এটা তো হ্যাঁ হ্যাঁ যে তাই এইটা কি তাইলে স্যার তো আর সেম থেকে গেলেন। যদি আপনি এই কোচের মতনই এইভাবে বলেন তাহলে তো আর চেঞ্জ হইলো না আমাদের। আপনার 12,000 রান করার এক্সপিরিয়েন্সটা যদি আপনি শেয়ার না করেন যে না যাবা ফ্রি খেলবা দেখবা খেলবা, ওইটাই তো হইতে হবে, তাহলে স্যার আমাদের ইমপ্রুভমেন্ট হবে। স্যার আমি হ্যাঁ শিওর শিওর। এই মানে তুষার যে কথাটা বলছে, তুষারের ওটার সাথে আমি পুরোপুরি একমত, কিন্তু স্যার সব ব্যাটসম্যানের ক্ষেত্রে কি একই রকম ভাবে সম্ভব? কারণ আপনি যদি খেয়াল করেন দেখবেন স্যার, যেমন আমি নামও মেনশন করতে পারি, যেমন আমাদের সোহান আছে, জিয়া আছে, এদের কি হয় ওই ফার্স্টের 1-2 রান খুবই ইম্পর্টেন্ট। ওরা 1 রান হলেও সেটা হওয়ার পর ওরা অন্যভাবে খেলতে পারে। তো এটা তো স্যার একটা মানুষ মেন্টালি গড়ে ওঠে। যদি আপনি একটা প্লেয়ারকে স্যার ছোটবেলা থেকে পান, তাহলে হয়তো আপনি যেমন আপনি আমাকে করছেন, আপনি যা বলতেন সেভাবেই হতো। তো আমরা যখন কোচিং করতে যাব, পারতপক্ষে দেখা যাবে যে আমরা হয়তো একটা প্লেয়ারকে যে সারা জীবন ধরে পাবো বা একদম ছোটবেলা থেকে পাবো, যে জানবো, সেটা না। তো এই ক্ষেত্রে আসলে এইটা আমার কাছে মনে হয় মানে ওই দুই ভাবে বলার থেকে এটার একটা সলিউশন আপনি বলে দিবেন আমাদেরকে, যে আমরা কিভাবে বলতে পারি। কারণ হচ্ছে তুষার যেটা বলছে এটাতে আমি পুরোপুরি একমত, কারণ আই এগ্রি উইথ হিম। আবার যদি আপনি এক একটা করে, যেহেতু স্যার আমি অনেকদিন ধরে খুলনা টিমের ক্যাপ্টেন, তো আমাকে এইসবগুলো ফেস করতে হয়, যে বলতে হয় যে এইভাবে চেষ্টা করি সেইভাবে চেষ্টা করি। তো আমি আসলে এক একজনকে এক এক ভাবে বলি, যার কাছ থেকে যেরকম আমি বুঝি যে এরকম। বিকজ আমি স্যার আমাদের লঙ্গার ভার্সন খেলি আমরা যারা আমি সাউথ জোন আর খুলনা ডিভিশন, আমি মোটামুটি সব প্লেয়ারকে বেশ ভালোভাবে জানি। তো আমি ওই কারণে আমি বলতে পারি। তাহলে আমার কি মানে আমি কি মানে যেভাবে বলছি এটা কি ঠিক আছে, নাকি এভাবেই বলা উচিত যে না তো ইউ শুড পানিশ তুমি যখনই ফার্স্ট বল পাবে? তো অনেক ক্ষেত্রে হয় যে স্যার একটা প্লেয়ার আসলে বিল্ড আপই হয়েছে যে আমি আগে ফার্স্টে 2-3 রান করব, এবং হয়তো 4 বল, কিন্তু দেখা যাচ্ছে ও ওইটা 1 নিল। তো ও কিন্তু ওই 1 রানটা নিলে ও দেখা যায় আবার সেট হয়ে যাচ্ছে। তাহলে মানে আমার প্রশ্ন হচ্ছে যে মানে জিনিসটা হওয়া উচিত কেমন স্যার? না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে, জিনিসটা হচ্ছে এটা হচ্ছে রিলেটিভ ব্যাপার। তুমি ফার্স্টে গিয়ে একটা লুজ বলের ডেফিনেশনটা কি, আমি মেন্টালি রেডি কিনা, আমি মোটেই মেন্টালি রেডি না। আমি ফার্স্টে গিয়ে ডিফেন্সিভ খেলা খেলতে চাই, কিন্তু ফার্স্টে গিয়ে দেখলাম একটা জুসি ফুল টস, আমি কি করব? স্যার ডেফিনেটলি আই উইল পানিশ। ওকে, ইউ উইল পানিশ। কিন্তু আমি কিন্তু এটা প্লেয়ার না, আমি সাবধানে খেলবো, কিন্তু একেবারে ফুল টস একটা জুসি পাইছে মেরে দিলাম। সো স্যার আমার ধারণা এই প্রশ্ন যে মানে এটা হলো ওই ব্যাটসম্যান ওই বলটাকে কিভাবে দেখে, প্রত্যেকটা বলকে আমি কিভাবে দেখি, আমি সেভাবে পানিশ করব। সবচেয়ে কঠিন বলটাকে যদি তুষারের মনে হয় এটা হাফ বললে আরামসে মেরে দিতে পারবো, মারবে। আর সবচেয়ে লুজ ডেলিভারিটাকে আমার যদি মনে হয় বাবা মারবো কিনা, মারবো না। তো আমার মন বলে দিবে আমি কোথায় আছি, আমি কি অবস্থায় আছি। আমার মেন্টালি আমি একটা জায়গায় যেতে চাই যেটা আমার জানা, আমি বুঝতে পারবো এখন আমি আমার কমফোর্ট জোনে আছি। সো তুষার বিশেষ করে যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে, তুষার এমন একটা জায়গায় আছে যখন ফার্স্ট ক্লাস ক্রিকেটটা ও এমন ভাবে কচলায় মচলায় খাইছে, ওটা এমন ভাবে মুখস্থ, ওর কখনো ওইভাবে প্রিপারেশনের দরকার হয় না। কিন্তু অনেকে আছে যারা আবার ওর মতো এত ম্যাচিউর না। সো ইটস ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল। আর আমি যেটা বললাম না যে এক একটা বলকে লুজ ডেলিভারি মনে করবে, তার মানসিক অবস্থার উপর সেটা ডিপেন্ড করবে। তুমি আগে 2-3টা ইনিংসে দুর্দান্ত খেলছো, আজকে আবার খেলতে আসছো, তুমি এক ধরনের মানসিকতা নিয়ে আসছো। আগে 3-4টা ইনিংসে তুমি যাতা খেলছো, তুমি আজকে আবার খেলতেছো, তুমি আরেক ধরনের মানসিকতা নিয়ে আসছো। তো তোমার মানসিকতা বলে দিবে যে তোমার ইনিংসটাকে তুমি কিভাবে বিল্ড করবা, কিভাবে ইয়ে করবে। হ্যাঁ, অনেকে থাকে কিন্তু যে ফার্স্টে একটা রান নিলাম কোনো মতে, তারপরে আমার খেলা শুরু করলো। অনেকের এটা কুসংস্কারের মতো, এটা অনেকটা কুসংস্কারের মতো। একটা ফুল টস বল, তাও ওটা জোরে মারবে না, আস্তে করে একটা সিঙ্গেল নিয়ে নিল, ব্যাস আই এম অন, বল রোল হয়ে গেল, আই এম অন। সো অনেক ধরনের মানসিকতা আছে, সেটাকেও দাম দিতে হবে কিন্তু, কারণ ওখানে সে যদি ডিস্টার্ব হয়ে যায় তার আত্মবিশ্বাসে লাগতে পারে।
স্যার কুসংস্কারও ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ওই আমি আজকে ডান পা দিয়ে মাঠে ঢুকি নাই, আমার মনে হয় না আজকে হবে, আজকে যে কেন যে ভুলটা করলাম, দিস অল দিস থিংস ওয়ার্কস। এবং লেট মি গিভ ইউ ওয়ান স্টোরি। ওই দিন আমি ইয়াকে নিয়ে এসেছিলাম, সঞ্জয় ভারদ্বাজ, ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। ও এবার এবার কি জানি বলে না, ওদের কোচদেরকে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবার সেটা দ্রোণাচার্য। হ্যাঁ দ্রোণাচার্য দ্রোণাচার্য। হ্যাঁ দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পাইছে সে। তো সে বললো যে ওর ওর ইয়ে গৌতম গম্ভীর, ওর একেবারে ছোটবেলা থেকে ওর কাছে ওর হাতে এসেছে। তো গৌতম গম্ভীর মাঝখানে অনেকদিন একদম রান করতে পারেন, ইন্ডিয়ান টিম থেকে বাইরে আউট হয়ে গেছে। ও কি করছে, ওর কাছে গৌতম গম্ভীর আসছে, ও গৌতমকে বলছে যে দেখ আমি একটা স্বপ্ন দেখছি যে তুই যদি তোর ব্যাটের গ্রিপটা এই কালারের সবুজ ব্যাটের গ্রিপটা তুই ইউজ করিস, তুই অনেক রান করবি। ও নিজের গ্রিপের ব্যাটের গ্রিপ চেঞ্জ করছে, কালার চেঞ্জ করছে, এবং তারপর থেকে রান করা শুরু করছে। এটা দুইটা জিনিস আছে, একটা হলো ও কোচকে অসম্ভব রকমের রেসপেক্ট করে, বিশ্বাস করে, এবং কোচ এই কথাটা বলছে, এবং কোচ বলছে শুধু ওই কারণে ওর মধ্যে একটা পরিবর্তন আনার জন্য। এই যে বিশ্বাস জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমার বিশ্বাস করাটা যে হ্যাঁ ইয়েস আই ক্যান ডু ইট নাও, আমরা বিশ্বাস করি, অনেক সময় আছে কিন্তু ফিল করতে পারি যে ইয়েস আই এম ইন দ্য রাইট জোন। ওই বিশ্বাসের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, ওই জায়গাটা কেমনে যেতে হয় ওই জিনিসটা জানাটাও গুরুত্বপূর্ণ। আমরা যখন ভালো ফর্মে থাকি আমরা ওই জোনের মধ্যে থাকি, ভালো ফর্মে থাকি না আমরা তখন ওই জোনের বাইরে থাকি। তো ওই জোনে আমরা কিভাবে যাবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, জানাটাও খুব জরুরি। এটা একটা স্কিল, এটা একটা। সো আমি বলবো যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার ইন্ডিভিজুয়ালি দেখতে হবে, প্রত্যেকে আলাদাভাবে দেখতে হবে এই ক্ষেত্রে। তবে প্রিপারেশনের ক্ষেত্রে এটা বললে হবে না যে 10 ওভার এই 20 ওভারে এইটা আমরা সবাই মুখস্থ, এগুলি সবাই আমরা জানি। এগুলি মাঠে আরো স্কিলফুলি কাজ করতে হবে। তোমার অপোজিশন কি, তার এগেইনস্টে তুমি স্পেসিফিক্যালি কেমনে 10 ওভারে 30 রানটা করবা, 40 রান করবা, অপোজিশনে কে কে বলার থাকতে পারে, তাদের এগেইনস্টে কি কি ধরনের তোমার খেলার সুযোগ আছে। তো সেই জিনিসটা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। নেট করি আমরা ওই জন্য। তো ওইভাবে করলে তো হাতটা চলবে, ইয়ে করবে, আমি একটু ভিজুয়ালাইজ করতে পারবো এবং আমরা পরের দিন মাঠে গিয়ে একটু দেখতে থাকতে পারবো। সো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের খেলার স্টাইলটাও বুঝতে হবে কিন্তু অ্যাজ কোচ, এবং কোনটা কাকে স্যুট করে, কার অভ্যাসটা কিরকম, এগুলি বুঝতে হবে এবং রেসপেক্ট করতে হবে। অনেকে আছে গুনগুন করে গান গাইতে থাকে চাপের মধ্যে, আর আমি যদি বলি এখানে গান গাওয়া বন্ধ, তাহলে তো হবে না। তো যখন প্রেশারে থাকে সে গান শুনে গুনগুন করে গান গায়, ছটফট করে, বুঝতে হবে এই জিনিসটা। তো এক একজন এক ইন্ডিভিজুয়াল যে থাকে, সেটা বুঝতে চললে আমার মনে হয় না খুব বেশি বেশি অসুবিধা হবে। Any other question? Any other about this? Okay. All right. Positive mindset and self-talk. Positive mindset একটা important factor যেটা আমরা বারবার করছি। As coach আমার উপর ডিপেন্ড করবে। একটু আগে আমি যেটা বললাম যে এক্সাম্পলটা দিলাম গৌতম গম্ভীরের, সেখানে সে কোচটার কথা যদি আমরা বলি, এখানে ফার্স্ট পার্টে যেটা আছে যে এলিমেন্ট অফ ট্রাস্ট, এই এলিমেন্ট অফ ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডোন্ট থিঙ্ক যে আমার এরকম ব্যাকগ্রাউন্ড আছে বা আমি এরকম আছেন, দ্যাটস এনাফ, ইটস নট এনাফ। বিপদে পড়লে, যখন মানুষ বিপদে পড়ে তখন সে সলিউশন চাবে, and you will have to know, you will have to have an answer যেটা দিয়ে সে বিপদ থেকে উঠতে পারবে। So it's not a guarantee that you have played at a very high level, it is not enough, এটাই কিন্তু গ্যারান্টি না যে তুমি তোমার সেই প্রবলেম সলভ করতে পারবে। তো এই জন্য তোমাকে সেরকম ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। সো নিজের ক্রেডিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে হ্যাঁ আমি জানি, আমার কনফিডেন্স আছে যে আমি আরেকজনকে সাহায্য করতে পারবো। আই এম এ কমপ্লিট পারসন। এখানে যে নলেজটা দরকার, যে সমাধান করার যে বিষয়গুলি জানা দরকার, সেগুলি আমি জানি। সো এটা যদি প্লেয়াররা জানে যে হ্যাঁ এই লোকটা জানে, তাদের মধ্যে একটা রিলায়েবিলিটি তৈরি হবে। তারা বোঝার চেষ্টা করবে, বুঝতে পারবে যে হ্যাঁ এই মানুষের উপর নির্ভর করা যায়, বিপদে পড়লে আমি ওকে প্রশ্ন করতে পারবো, আমি ওর কাছে সাহায্য নিতে যেতে পারবো। অ্যান্ড দ্য কোচ হ্যাজ টু বি ভেরি ওপেন। ওপেন মানে প্রয়োজন হলে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। আমি এটাই জানতাম সারা বছর সারা জীবন যদি যেরকম ছিল সেরকমই থাকবো তা নাকি, ইউ মাস্ট চেঞ্জ ইউরসেলফ। আজকে আমার চিন্তা ভাবনা যেমন, 2 বছর পরে চিন্তা ভাবনা এরকম নাও থাকতে পারে, আসলে থাকবে না। থিংস উইল চেঞ্জ। অনেক ব্যাপারে আমার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসবে। আমার হয়তো মনে হবে এটা এইভাবে না করে ওইভাবে করলে ভালো হয়। সো
I must keep an open mind and very transparent. যেন পরিষ্কার থাকে প্লেয়ারদের কাছে, বিশেষ করে প্লেয়াররা দেখবে পরিষ্কার একটা মানুষকে দেখবে, জানবে ওর মধ্যে কি আছে না আছে, ভেরি ক্লিয়ার, এবং নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা, প্লেয়ার সম্পর্কে পরিষ্কার ধারণা, এই দুইটা মিলেই কিন্তু সেই যোগসূত্রটা কিন্তু ওইখানে। It's very important. The relationship is very, very important. All right. কোচের ক্রেডিবিলিটি দিয়ে আলাপ করছিলাম। কোচের সেই পার্সোনালিটির কথা বলি, কোচের সেই ওপেননেসের কথা বলি, কোচের অ্যাওয়ারনেস, প্লেয়ারের অ্যাওয়ারনেস, সব মিলিয়ে আমরা একজন কোচ। কোচের একটা গুরুত্বপূর্ণ টিম হলো প্লেয়ারের আলটিমেট গোলটা কি হবে সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেয়া। ফর এক্সাম্পল, আজকে আমার কাছে একটা ছেলে আছে, আমার টিমে একটা ছেলে আছে, যে ছেলেটার বয়স হয়তো 19, 20, 21, ভালো খেলে। তার আলটিমেট গোলটা কি হবে এবং সেই আলটিমেট গোলের যাওয়ার স্টেপস গুলো কি হবে এবং সেই স্টেপস গুলি সে কিভাবে আগাবে এবং মেজার করবে, সেই ব্যাপারগুলি পরিষ্কার ধারণা থাকা দরকার, ধারণা দেওয়া দরকার। তাতে যেটা হবে, সে অলওয়েজ সেগুলো নিয়ে একটা ডিরেকশনে অলওয়েজ কাজ করবে এবং একটা পজিটিভ মাইন্ডসেটের মধ্যে সে সফল থাকবে, নিজেকে মূল্যায়ন করবে, কাজ করবে, পারফর্ম করবে, আবার নিজেকে অ্যাসেস করবে। সে একটা পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে সে আস্তে আস্তে সে আগাবে। ব্যাপারটা আমরা সবাই জানি, কম বেশি প্লেয়ারদের রুটিনের ব্যাপারটা। রুটিনটা হচ্ছে নর্মালি আমরা মনে করি একটা সেট প্যাটার্ন, সেট বিহেভিয়ার, কিন্তু আমরা যদি বলি অভ্যাস বা হ্যাবিট বললে যথেষ্ট, ওটাতে আমরা বুঝতে পারি যে রুটিন মানে কি, যেটাতে যে অভ্যস্ততা তৈরি হয়ে যায় মানুষের। ড্রাইভিং করতে গেলে আমরা জানি যে হ্যাঁ, চিন্তা করতে হয় না, আমরা অ্যাক্সিলারেটরে চাপ দিই, স্টিয়ারিং ঘুরাই, গাড়িতে কখনো কখনো একটা গান শুনি, ডাইনে বাঁয়ে তাকাই, সবকিছু একসাথে করি। কিন্তু সো নট নেসেসারিলি এগুলি আমরা সবসময় ভেবে চিন্তা করি তা না, কিন্তু কিছু কিছু জিনিস আমরা কনসিয়াসলি করি, বাট অনেক জিনিস আছে যেগুলো আমরা আনকনসিয়াসলি করি, এগুলি আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, এগুলো আমাদের ভেতরে ভেতরে মুখস্থ হয়ে গেছে। তো সেই ধরনের রুটিন ডেভেলপ করাটা খুব জরুরি। প্লেয়ারদের সেই রুটিনটা কেমন করে তৈরি করবে, রুটিনটা থিঙ্কিং প্যাটার্নটাকে কন্ট্রোলে নিয়ে আসতে খুব সাহায্য করে। একটা প্রেশার সিচুয়েশন, তখন আমি জানি আমার রুটিনটা কি, আমি এইরকম চিন্তা করব, এখানে আমি এখন এই বলার জন্য রেডি হয়ে গেলাম। সো এই যে রুটিনটা, এই রুটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রুটিন মানুষকে হেল্প করে আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, সেটা একটা সহজ পরিবেশ হোক বা ডিফিকাল্ট পরিবেশ হোক, নিজের যেই কাজটা সেই কাজটায় ফুল ফোকাস নিয়ে আসার ব্যাপারে। রুটিন না থাকলে দের ইজ এ পসিবিলিটি এলোমেলো হয়ে যাওয়ার, যদি রুটিন না থাকে। আমি আবারও লিটন দাসের সময় সরকারের কথা বলি, ওদের রুটিনের যথেষ্ট অভাব ছিল। আস্তে আস্তে এখন হয়তো আমি জানি না কি অবস্থা, এখন ওই পর্যায়ে আসেনি, রুটিনের যথেষ্ট অবস্থা। At the same time, আমরা যদি স্মিথের দিকে তাকাই, আমরা দেখবো রুটিন, there is a routine. বিরাট কোহলির দিকে তাকালে there is a routine, there is a routine. So routine is very important. আমাদের মধ্যে রুটিনের অভাব আছে, আমাদের মধ্যে রুটিনের অভাব আছে কারণ হ্যাঁ স্যার, রুটিনের একটা বিষয় আগে, যেমন আমার খেলার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এক একজনের এক একটা রুটিন হইতে পারে। যেমন কেউ হয়তোবা ব্রেকফাস্ট করবে না, কেউ হয়তোবা সকালবেলা একদম ব্রেকফাস্ট করবে। এইটা এক একজনের রুটিন। যেমন মাশরাফির রুটিনটা আমি দেখলাম যে সবাই শেষেও মাঠে ঢুকতো। মানজার রান্নার রুটিন দেখলাম যে সে সবাই শেষে বাসে উঠতো। এই ধরনের একটা রুটিন আর কি। আমার খেলার এক্সপিরিয়েন্স থেকে আমি আর কি অনেকের সাথে আলাপ করার পরে দেখলাম, টেন্ডুলকারের সাথে আমি আলাপ করেছিলাম, রাহুল দ্রাবিড়, বলে যে এক একজনের এক একটা রুটিন হইতে পারে। আমি হয়তো খুব ডিসিপ্লিন হব, আবার অনেকে হয়তো বা রাত 2টা পর্যন্ত সজাগ থাকবে, এই এক একটা রুটিন। কিন্তু সাকসেসফুল রুটিন যাদের আর যারা বেশি সাকসেসফুল, ওদের দেখা গেছে যে ওদের রুটিনটা খুব সুন্দর আর কি। এ বি সি এইভাবে রুটিন করাটাই করতে পারলে সাকসেসফুল হওয়া যায় আর কি। এটা আমার খেলার এক্সপিরিয়েন্স এবং মানুষের সাথে কথা বলার একটা এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয়েছে।
এই জিনিস একটা প্যাটার্ন তৈরি হয়। এটা তুমি তো বাইরের কথা বললা বা আগের দিনের কথা বললা, বাট একটা বল খেলার পরে আরেকটা বলের মাঝখানে যে সময়টা, এখানেও কিন্তু একটা রুটিন এটা একটা রুটিন। হ্যাঁ, এটা যেমন আমার একটা রুটিন ছিল যে আমি একটা বল ফেস করে পরের বলটা আমি লেগ আম্পায়ারের দিকে হেঁটে যাব, তারপরে আবার এসে আবার স্টান্সটা নিব। এটা একটা আমার একটা রুটিন ছিল। কিন্তু এই রুটিনের মাঝখানে চিন্তারও একটা রুটিন থাকে। রুটিনের মাঝখানে এমন হতে পারে যে তুমি আগের বলটা লাইফ পাইলা কিংবা স্লিক হইতে হইতে বাজলা, কিন্তু রান আউট হইতে হইতে বাজলা, পাবলিক হেভি গালাগালি করতেছে বাইরে থেকে, এবং পরের বল খেলার সময় কিন্তু তুমি ফোকাস করতে পারলা না। ওই জিনিসটা চিন্তা হচ্ছিল। এরকম এরকম হয় কিন্তু আমার যদি রুটিন থাকে একদম সলিড রুটিন থাকে, তাহলে আমার চিন্তার মধ্যে কিন্তু স্টেপ বাই স্টেপ 1 2 3 4 5 আমি খেলা শুরু করে দিলাম, বাইরে কোনো কিছু আমার ডিস্টার্ব করতে পারবে না। আমি আবার স্মিথের কথা বলি, স্মিথের দিকে চিন্তা করে দেখো, মনে হবে কি জানি কি হয়ে গেল, খেলে ফেললো। হ্যাঁ, মানে হি ইজ ইন কন্ট্রোল, বোঝা যায় হি ইজ ইন কন্ট্রোল, অন্য কেউ ওকে কন্ট্রোল করতেছে না, ও ওকে কন্ট্রোল করতেছে, অন্য কেউ ওকে কন্ট্রোল করতে পারতেছে, ও নিজেই ওকে কন্ট্রোল করে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। একটা বল, এটা তো স্যার আসলে আমাদের প্র্যাকটিস থেকে শুরু করতে হবে এই জিনিসগুলো। হ্যাঁ অ্যাবসলিউটলি, কারণ এই রুটিনটাই তোমাকে বাঁচাবে। তুমি যখন দেখবে যে হেভি একটা বাউন্স, হেভি উইকেট, একটু শর্টের বল করলে শোল্ডার উপরে এসে বল পড়ে, তুমি তো ডিস্টার্ব হয়ে যাবে, চারটা স্লিপ, তুমি তো ডিস্টার্ব হয়ে যাবে। তখন তোমার মনে হবে তাহলে আমি এরকম করি বারে দুম, এটা ডিস্ট্রাকশন। কিন্তু তোমার যদি রুটিন করা থাকে, যে রুটিন তোমাকে 1 2 3 4 5, হ্যাঁ এখন আমি তোমার নর্মাল যে চিন্তাটা, সেই চিন্তাটা তুমি করতে পারবে। নর্মাল চিন্তা কি হবে তোমার, ঠিক আছে উইকেটে বাউন্স আছে তো, আছে তো, ঠিক আছে দেখি যদি বেশি হয় বল ছেড়ে দিব। মানে একটা ভালো রুটিন লম্বা সময় একটা ভালো পারফরম্যান্স দিবে। অ্যাবসলিউটলি, একটা ভালো রুটিন বাজে সময় তোমাকে বাঁচাবে, কারণ বাজে সময় তো আমরা ডিস্ট্রাক্টেড হই। জি স্যার। স্যার খারাপ রুটিনেও হয়তো সাকসেস আসতে পারে, বাট খারাপ রুটিনে সাকসেসটা বেশি থাকবে না, বাট ভালো রুটিনে ভালো লম্বা সময় একটা সাকসেস থাকতে পারে। দুইটা রুটিন তো দুইটা কথা বললি, একটা মনে করো মাঠের বাইরে, হ্যাঁ তুমি এটা ভালো রুটিন হবে, এটা ভালো রুটিন হবে, কারণ নইলে তোমাকে খারাপ সময় হঠাৎ করে একটা সেলিং মিড অফ আর ফরওয়ার্ড শট লেগ লাগিয়ে দিল, এটি তো তোমাকে ডিস্টার্ব করবে। স্যার এটা আমার হয়েছে আসলে, এই যে আপনি স্যার যেটা বললেন, আমার আমি যে 190 করলাম, এই জায়গায় আমার এর আগের দিন আমার কিন্তু কোনো মাথায় কোনো মাইন্ডে কোনো কিছু ছিল না যে স্লিপ আমি আউট হইতে পারি। কিন্তু ডে 3 তে দিন শেষ করে যাওয়ার পরে ডে 4 এ যখন নামলাম, আমি একটা বাজে শট খেললাম রিভার্স সুইপ, তো আউট। তারপরে থেকে আমার মধ্যে একটা ডাউট চলে এসেছে যে আমি যে বলটা আউট হলাম তার আগের বলটা স্যার আমি ব্যাক ফুটে ডিফেন্স খেললাম, তো সিলি ফিল্ডার সামনে ডাইভ দিয়ে বলটা করলাম, আমি ভয় পেয়ে গেলাম যে ওখানে ক্যাচ নিয়ে নিবে। এই যে রুটিনটা ওই সময় আমার আসলে রুটিনটা, তাহলে আমি এখন চিন্তা করে দেখতে, এর আগের দিনের রুটিনটা অসাধারণ ছিল, পরের দিন রুটিনটা ওই একটা বাজে শটে আমার রুটিনটা নষ্ট হয়ে গেল। রুটিন থাকলে যেটা হয় যে তুমি খারাপ জিনিসটা তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারে না, ওটা নিয়ে একটু আমরা আলাপ করবো একটু পরে। ওকে, এই জায়গাটা এটা বলতেছে যে তুমি দুই ধরনের প্লেয়ার হইতে পারো, একটা হলো তুমি ভিকটিম হইতে পারো, আর একটা হলো তুমি কম্পিটিটর হইতে পারো। সিচুয়েশন ওরকমই, বলটা বাউন্স বেশি হইতেছে, বল জোরে করতেছে, হেভি মুভমেন্ট হবে, যদি তুমি ওটা ভিকটিম হইতে পারো, অথবা তুমি যদি চাও তুমি এটা কম্পিটিটর হতে পারো, তুমি এটা কম্পিট করে ওটার সাথে তুমি যুদ্ধ করবা। একটা হলো ভিকটিম হওয়া মানে কি, ভিকটিম আর বাংলা কি বলে, হোয়াট ইজ কি বাংলা কি ভিকটিমের, মানে আক্রান্ত হওয়া। হ্যাঁ, আক্রান্ত হওয়া, হ্যাঁ তুমি নিজে আক্রান্ত হতে পারো অথবা যুদ্ধ করতে পারো। তুমি হয় আক্রান্ত হতে পারো, মার খাবা, অথবা তুমি যুদ্ধ করবা, যে কোনো বলে বাউন্স আসছে, হ্যান্ড করছে, টার্ন করছে, ঠিক আছে মারে তুমি এবার, ঠিক আছে তুমি কিন্তু ভিকটিম হয়ে গেল।
আর বাউন্স আসছে, ঠিক আছে আমি ডাক করলাম, ডাক করে বেঁচে গেলাম, ঠিক আছে, খেলতে গেলাম, ডিফেন্স করতে গেলাম, হাতের এখানে লাগলো, নিচে পড়লো, তুমি কম্পিট করতেছো। সো আমরা যখন প্লেয়ারদের নিয়ে ডিল করব, ইট ইজ নট ইজি, আই টেল ইউ, কম্পিটিটর টাইপের প্লেয়ার তৈরি করে, এটা তোমরা খুব ভালোভাবে জানো। ক্রিকেট খেলাটা এত সোজা না, কিন্তু আমরা তো ক্রিকেট খেলা দেখি শুধু ওই ঢাকার এখানে আসে বল একটু ওয়েস্ট সাইডে বা উপরে, কিন্তু সত্যিকার ক্রিকেট যখন খেলতে হয় তোমাদেরকে, বিশেষ করে যখন দেশের বাইরে যাও, যখন ওই নাকের পাশে দিয়ে বল যায় জাস্ট শর্ট অফ লেন্থ বা গুড লেন্থের থেকে, দ্যাট ইজ রিয়েলি ডিফিকাল্ট, ইন মানে অসম্ভব রকমের সাহস দরকার হয়, বিকজ ওটা লাইফ এন্ড ডেথের ব্যাপার ঠিক আছে। তো ওইখানে খেলাটা এত সহজ না, ওখানে ভিকটিম হয়ে যাওয়াটা খুব সোজা। ওখানে ইটস অনলি ইউর মাইন্ড দ্যাট ক্যান বি উইথ ইউ এন্ড নাথিং এলস। আমরা যদি মানসিকভাবে সেই জিনিসটা আমাদের মধ্যে থাকে, কম্পিট করার মতো প্রিপারেশন আমাদের থাকে, কম্পিট করার মতো মানসিকতা আমরা গড়ে তুলতে পারি, এবং ওই সময়টা ডেফিনেটলি আমি যেটা বললাম একটু আগে, আমরা যেটা আলাপ করলাম, যে ওই সময়টা আমাদেরকে আমাদের রুটিন থেকে বাইরে নিয়ে আসে, যেটা আমাদেরকে বাধ্য করে এমন সব ডিসিশন নিতে, যে ডিসিশনটা আমরা হয়তো নর্মালি নিতাম না। সো ওই জায়গাটায় আমরা আমাদেরকে কিভাবে কন্ট্রোল করতে পারি, এই জিনিসটা আমাদেরকে আমাদের ইয়ের মধ্যে আনতে হবে, আমাদের ট্রেনিং এর মধ্যে নিয়ে আসতে হবে। সো এই সব কিছু কিন্তু আসতেছে কিন্তু আমাদের সেই গেম সেন্সের মধ্যে আসতেছে। আমরা গেমে এমন সব জিনিস সেট করতেছি, এমন সব ঘটনা সেট করতেছি, অনেক সময় আমরা হয়তো একটা প্র্যাকটিক্যাল ব্যাপার শেখার জন্য করতেছি, ঠিক আছে, কেমনি একটা সিঙ্গেল নেওয়া যায় সেইগুলি শিখতেছি, কিংবা খুব কুইক রান করতে হবে সেগুলো শিখতেছি, কিন্তু অনেক সময় কিন্তু আমাদের উদ্দেশ্যই হবে সাহসটা দেখা। আমরা এমনভাবে খেলাটা সাজিয়েছি যেখানে প্লেয়ারটাকে আমি প্রেশারে ফেলাবো, ফিজিক্যালি ইনজুর্ড হওয়ার প্রেশার থাকবে ওখানে। হয়তো আমি নট ন্যাচারাল হয়তো ক্রিকেট বল দিয়ে করতেছি না, শুরুতে হয়তো আমি রাবার বল দিয়ে করতেছি, বা একটু সফট বল ইউজ করতেছি। এই শর্ট অফ লেগের বল সে কিভাবে হ্যান্ডেল করে, সে জাম্প করতেছে, ডিফেন্স করতেছে, বাট গ্রাজুয়ালি হয়তো আমি তাকে ক্রিকেট বলে নিয়ে আসলাম। কিন্তু ওই অভিজ্ঞতাগুলি খুব জরুরি, কারণ ওইটা হঠাৎ করে হ্যান্ডেল করতে পারবে না। এবং অন্য যে কোনো জিনিসই কিন্তু প্র্যাকটিস না থাকলে হঠাৎ করে কোনো জিনিস ওইভাবে ফেস করা যায় না, লাকের উপর ডিপেন্ড করে এখানে চলা সম্ভব না। সো ইউ হ্যাভ টু নো এক্স্যাক্টলি যে কি হতে যাচ্ছে এবং কি হবে। সো স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ইয়েস, আমাদের তো বাংলাদেশে আপনি জানেন যে স্যার দুই ধরনের প্লেয়ার আছে, একটা হলো সিস্টেম প্লেয়ার যারা সিস্টেমের আন্ডার, লাইক আন্ডার 19 বলেন, ন্যাশনাল টিম বলেন বা এ টিম, এইচপি স্যার। বাট যখন কম্পিট করতে আসে তো অনেক প্লেয়ার কিন্তু থাকে যারা সিস্টেমের বাইরে, হ্যাঁ, তো তাদের জন্য স্যার ফেসিলিটিস কিন্তু ওরকম না যেরকম এদের সাথে, বাট তারা কম্পিট করতেছে তাদের সাথে। তো তাদেরকে বুস্ট আপ করার জন্য বা স্যার এমনিও প্রিপারেশন আপনি যেটা বলতেছেন এতক্ষণ স্যার, প্রিপারেশনের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট, বাট সবার জন্য প্রিপারেশনটা কিন্তু থাকে না। বাট তাদেরকে স্যার বুস্ট আপ করার জন্য বা তাদেরকে ওই লেভেলে আনার জন্য, অ্যাটলিস্ট মেবি তারা না এর জন্য হয়তো সিস্টেম প্লেয়ার না, বাট ওই লেভেলে আনার জন্য বা কম্পিট করার জন্য, ওদের থেকে বেটার কিছু বের করার জন্য স্যার কি 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 পদ্ধতি ইউজ করা উচিত, মানে হোয়াট শুড বি দ্য সোর্সেস? ওরা যখনই প্র্যাকটিস করবে, জিনিস হলো যে আমার হয়তো সুযোগ এসে সুন্দর একটা মাঠে আমি গেম চেঞ্জ করতেছি, তোমার হয়তো সেই সুযোগ নাই, তুমি হয়তো নেটের মধ্যে প্র্যাকটিস করতে পারতেছো ম্যাক্সিমাম, তোমার অত ওই জায়গা নাই যেখানে একটা মাঠের মধ্যে রানিং বিন্দু উইকেট করবা কিংবা ফিল্ডার সেট করা যাবে, ওরকম সুযোগ তোমার নেই। তুমি নেটের মধ্যে করলো, এখন নেটের মধ্যে তুমি সেই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করতে পারো, নেটের মধ্যে তুমি টাস্ক দিতে পারো তোমার ব্যাটসম্যানকে, এই ধরনের ফিল্ড সেট করতে পারো, এই ধরনের বোলিং আসতে পারে, এই ধরনের টার্গেট থাকতে পারে, এই সিচুয়েশন তুমি ব্যাটিং করতেছো, সো এখানে তুমি ইউ পারফর্ম লাইক দ্যাট। এখন আমরা যেটা সাধারণত হয় সেটা নেটে যায়, মিডল করে কিছু শট খেলে তারপর চলে আসে, ওখানে যদি আমরা খেলাটাকে ঢুকাই তাহলে সেই খেলাটাকে নিয়ে আসার চেষ্টা করবে, এবং তাদেরকে যেটা করতে হবে ওই জিনিসটা মাঠে রেপ্লিকেট করতে হবে। মাঠ হলো তাদের জন্য সবচেয়ে বড় জায়গা, হলো মাঠ, ম্যাচ ইজ দ্য লার্নিং গ্রাউন্ড, সবচেয়ে বড় লার্নিং গ্রাউন্ড। যারা প্রিভিলেজ না, সিস্টেমের মধ্যে নাই, তাদের ওই ধরনের প্র্যাকটিস করার সুযোগও তাদের নেই। সো মাঠ হলে তাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু মাঠে যাওয়ার আগে নেটে হয়তো তাদের জন্য ওই সিচুয়েশনটা করতে, গেম সেন্সটা কিন্তু নেটে করতে হবে। আমি যেটা বললাম যে গেম সেন্স শুধু যে ওই মাঠে গেম সেন্স ম্যাচ করা তা না, কিন্তু আমি যে একটা ড্রিল করতেছি, তোমরা যে ড্রিল করাতেছি তোমাদের বাচ্চা কাচ্চাদেরকে, সেখানেও কিন্তু একটা গেম সেন্স আসতে পারে, ওটার মধ্যে গেম সেন্স আসতে পারে, ওটার মধ্যে সিচুয়েশন আসতে পারে, ওটার মধ্যে চ্যালেঞ্জ আসতে পারে, ওটার মধ্যে সাকসেস আসতে পারে, ফেলিয়ার আসতে পারে, সবকিছু এখানে আসতে পারে। আর তুমি অ্যাজ অ্যান আর্টিস্ট
তোমার স্কিলের উপর ডিপেন্ড করে তুমি কত সুন্দর করে সাজাইতে পারো, কত সুন্দর করে এটাকে রিয়েলিস্টিক করতে পারো, সত্যিকার মনে হবে যে সত্যি আমি একটা মজার জিনিস করলাম, আছে দারুণ হয়েছে, দারুণ কম্পিটিশন ছিল, দারুণ টেনশন ছিল, আমি পারবো কি পারবো না, এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কত সুন্দর করে সাজাতে পারো। So you can still help players. Thank you, sir. Sir, routine, regarding routine, I was a big believer of routine. আমি খুব এটা মানতাম, মানে আগের দিন থেকেও, খেলার আগের দিন থেকেও যে কোনো লেভেলে। স্যার, একটা প্লেয়ার, একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের জন্য রুটিন সেট করাটা, which is the ideal time? কোন সময় থেকে একটা প্লেয়ারের রুটিনটা সেট করা উচিত? আর স্যার, অনেক প্লেয়ার আছে যারা খেলছে, তাদের হয়তোবা রুটিন আছে বাট দে ডোন্ট নো, তো তাদেরকে কি রিয়েলাইজ কিভাবে করানো উচিত টু মেইনটেইন দ্য রুটিন? Because I believe it's a very important aspect. ডেফিনেটলি রুটিনের বিভিন্ন ধরনের ইয়ে আছে। তুমি ধরো ম্যাচের আগের দিন থেকে তোমার শারীরিক ভাবে নিজেকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার রুটিন শুরু হতে পারে ম্যাচের আগের দিন থেকে। পানি খাওয়া, আর্লি বেডে যাওয়া, সো দ্যাট ইউ হ্যাভ ফুল রেস্ট, পার্টিকুলার জিনিস খাওয়া বা না খাওয়া, এইসব ব্যাপারে একটু সচেতন হওয়া, ওখান থেকে শুরু হয়। তার মানে কি ম্যাচের আগের দিন রাত থেকেই হয়তো তুমি you start focusing on the match, কিন্তু ফোকাসটা ভেরি ব্রড, খুব ব্রড একটা ফোকাস রইলো যে আমি একটু তাড়াতাড়ি ঘুমাবো, আমি একটু এই জিনিসটা খাবো না, জিনিসটা খাবো না, একটু টুকটাক একটু চিন্তা করতেছে কালকে ম্যাচটা নিয়ে, কে খেলবে না, একটু বই পড়লে আগে এই। পরের দিন সকালে তুমি হয়তো আরেকটু ন্যারো হবে তোমার ফোকাস, আর একটু স্পেসিফিক হবা। তুমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠলা, শাওয়ার নেওয়া বা ব্রেকফাস্টে স্পেসিফিক আইটেম থাকলো বা থাকলো না, তোমার একটা নির্দিষ্ট ভালো লাগা খাবার টাকার ব্যাপার থাকতে পারে। এবং যত টাইম যাবে তখন ফোকাসটা তত আস্তে আস্তে ন্যারো হতে থাকবে। যেমন আমরা যেমন 19 যখন ছিলাম তখন আমরা কি করতাম, আমরা যেই মুহূর্তে ওয়ার্ম আপের ফার্স্ট বলটা বের হবে, যে মুহূর্তে ওয়ার্ম আপের ফার্স্ট রানিংটা শুরু হবে, সেই মুহূর্তে আমরা আমাদের ম্যাচের ইয়ে শুরু করে দিতাম। এখন থেকে প্রত্যেকে এভরিবডি নোজ যে কে কি করতেছে না করতেছে, একদম মুখস্থ। তার মানে ইউ আর ইন দ্য গ্রুভ। যত তাড়াতাড়ি ওই গ্রুপটার মধ্যে, ওই কাজের মধ্যে যে যত তাড়াতাড়ি যাবে, তার জন্য তত সহজ ফোকাসড থাকাটা বা ফোকাস হওয়াটা। সো সবাই যে একরকম ভাবে হবে তা না। সো মানে ম্যাচে আসার পরে তো এটা টিমের ব্যাপার হলো, টিমের নিজস্ব একটা সিস্টেম থাকবে, কিন্তু ম্যাচে আসার আগ পর্যন্ত প্রত্যেকের হয়তো ইন্ডিভিজুয়ালি থাকে। এমনও আছে অনেকে যারা আগের দিন বিরিয়ানি খায়, বিরিয়ানি খেলে পরের দিন ভালো খেলে, দ্যাটস হাউ দে ফিল অর দে বিলিভ। আছে এমন অনেকে আছে। সো যার এটা হয়তো ইন্ডিভিজুয়ালি হবে, তবে এটা যত ভালো হয় তত ভালো, কারণ আমরা জানি ম্যাচের আগ দিন বিরিয়ানি খেলে তোমার পরের দিন ডিহাইড্রেশন হতে পারে, যারা জানে তারা হয়তো একটু সাবধান হবে। সো এটা আগেরটা হলো ইন্ডিভিজুয়াল ব্যাপার। Thank you so much, sir. Thank you so much. So it's all about কম্পিটিটর তৈরি করাটা জরুরি। সো স্টিল ওয়ান্স এগেইন আমরা সেই মেন্টালি ইতে আসছিলাম। ওই সঞ্জয়কে বলছিলাম দোস্ত একটা কথা বলো, কি বড় পার্থক্য দেখো তুমি। আমাকে একটা কথা বলছিল আসছে যে নাজমুল ভাই আপনি প্লেয়ার্স কো ওয়ারিয়র বানাও, বুঝছো? ওর কথা হলো প্লেয়ার্স কো ওয়ারিয়র বানাও, প্লেয়ারদেরকে যোদ্ধা বানাও, মেক দেম টাফ, ওদেরকে যোদ্ধা বানাও, মেন্টালি স্ট্রং, ফিজিক্যাল সবকিছু থাকবে বাট মেন্টালি স্ট্রং, হারনে কা তৈয়ার নেই, এই ধরনের ইয়ে বানাও, মানসিক ভাবে শক্তিশালী করো, তোমার প্লেয়ার অনেক ভালো খেলতে পারে। সো ওকে এটাই জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ার আমাদের তো এমনি ইয়াতে খুব বেশি পার্থক্য না, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে তো কিছু প্লেয়ার ভালো খেলে, তোরা যদি খেলতে পারে আমরা কেন পারবো না, বা আমরা পারি না তা না, কিন্তু আমাদের আরো অনেক যাওয়ার সুযোগ আছে, উপরটা সুযোগ আছে, সেটা আমরা ডেফিনেটলি নিতে পারি। সো আমরা যদি খেয়াল করি যে আমরা কম্পিটিটর তৈরি করছি কিনা, ইজ হি রেডি টু টেক ইট, একটা ডিফিকাল্ট সিচুয়েশনটা ফেস করার জন্য তৈরি হচ্ছে কিনা, ইজ হি টাফ এনাফ, স্ট্রং এনাফ মেন্টালি, এই ক্যারেক্টারিস্টিক্সগুলি বিল্ড করাটা, এই ক্যারেক্টারিস্টিক্সগুলি বিল্ড করার মতো পরিবেশ তৈরি করাটা, ওকে চ্যালেঞ্জ দেওয়া, গ্রাজুয়ালি চ্যালেঞ্জ দেওয়া, ওর মধ্যে সেই ক্ষুধা নিয়ে আসা, ওর মধ্যে সেই বার্নিং ডিজায়ারটা নিয়ে আসা, ও নিজেও যেন নিজেকে চ্যালেঞ্জ করে, ও যেন সন্তুষ্ট না হয়, যেটা আমরা হয় না যে এই 50 রান করলে হ্যাপি হয়ে গেলাম কারণ আর কেউ তো 50 করেনি, বা একটা 100 মারলাম সিজনে বা 2টা সেঞ্চুরি করলাম, তারপরে মানে দারুণ প্লেয়ার আমি। সো ওর মধ্যে সেই জিনিসটাই নাই যে পাশে আরেক দেশে হয়তো 10টা সেঞ্চুরি করছে, কেউ ওর দিকে তাকাতেছে না। সো নিজের যে চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারটা, সেই ক্ষুধাটা ওদের মধ্যে ঢুকানোটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এগুলি এইসব সিস্টেমের মধ্যে দিয়ে সেগুলি আসে। সো ওই কম্পিটিটর বানানোটা খুব জরুরি।
আমরা আমাদের সাকসেসফুল কোচ হতে চাই। So this is a case scenario. এখানে this is a batsman batting in the nets. না নেটে কি করতে পারে সে? সে ফর এক্সাম্পল একটা টি20 ম্যাচের জন্য ব্যাটিং করতেছে, প্রিপারেশন নিতেছে। সো মেবি আমরা টাস্ক দিতে পারি যে ঠিক আছে তুমি ফার্স্ট 6 ওভারে 36টা বলের মধ্যে তুমি হয়তো 18টা বল খেলবা। এই 18টা বলে হোয়াট ইজ ইউর প্ল্যান? 18টা বলের মধ্যে there may be 2 sixes, there may be 3 fours, there may be 8 to 10 singles and doubles. So সেটা প্যাটার্ন হয় 20, 30, 18 বলে 25, 26, 30 রান। সেটা তুমি কিভাবে করবা? অপোজিশন কালকে এই আছে, তাদের প্রবাবিলিটি এরকম, তারা একটা লেফট আর্ম স্পিনার নিয়ে ওপেন করতেছে, আর একটা মিডিয়াম পেস বলার আছে, তাদের ওপেন কম্বিনেশন একজন ইনসুইং করে, একজন বল বাইরে নিয়ে যায়। সো তাদের এগেইনস্টে সিমিলার কাইন্ড অফ বলার এগেইনস্টে সেখানে ব্যাটিং করতেছে, সে কিভাবে এই রানটা বের করবে। And he's practicing that specific game sets. ও কিন্তু মাঠে গেম সেট করতেছে না, নেটের মধ্যে প্র্যাকটিস করতেছে। স্পেসিফিক টার্গেট আছে এবং ওকে স্পেসিফিক ফিল্ডও দেওয়া হয়েছে, সে জানে যে কোথায় কোথায় ফিল্ড থাকতে পারে, সে জানে, এবং সেই অনুযায়ী সে এখানে প্র্যাকটিস করতেছে। সো দিস আর দ্য থিংস। এইভাবে যদি আমরা স্পেসিফিক হই তাহলে আমার মনে হবে যে হ্যাঁ, আই হ্যাভ ডান মাই পার্ট। এটা অনেকটা পরীক্ষার আগের দিন অঙ্কটা আবার রিভাইজ করার। অঙ্কটা আমি সবসময় করছি, আগেও করছি, বাট পরীক্ষার আগের দিন আবার একটু দেখে নিলাম এই অঙ্কটা এরকম, বা এগুলো মেরে গেল উত্তরটা। সো এরপর আমি পরীক্ষায় আমি যাচ্ছি। সো ভেরি স্পেসিফিক। সো সেটা আমরা একটা অন্য ভার্সনে করতে পারি, টেস্ট ম্যাচে করতে পারি, সেটা আমরা বলার জন্য করতে পারি। ঠিক আছে, তুমি প্রথম 2 ওভার বল তুমি করবে। সো হাউ আর ইউ গোইং টু ইউজ দিস? অপোজিশনে এই ব্যাটসম্যান আছে, তারা এই ধরনের স্ট্রোক খেলে, তার এই জায়গাটায় স্ট্রেংথ, এই জায়গাটায় তার দুর্বলতা, এই জায়গাটায় কিভাবে তুমি সেটা ব্যবহার করবে। What will be your first ball? First ball যদি এরকম হয় তাহলে what will be your second ball? So যেহেতু এটা 12 বলের ব্যাপার, 2টা ওভার সে করবে, he can plan each and every ball, he can plan. Probably এরকম করতে পারে, এরকম করতে পারে, এরকম হতে পারে, ওরকম হতে পারে। সে গিয়ে দেখলো যে ভাবছিল বল সুইং করবে, বল একটু সুইং করে না, তার প্ল্যানই পুরো চেঞ্জ হয়ে গেল। So he goes for his plan B, যে না ঠিক আছে, তাহলে আমি একটু টাইনে বল করবো, এই লাইনে না করে ওই লাইনে করবো, আর ফিল্ডটাকে এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেবো, সো দ্যাট বিগ হিটের চান্সটা কমে যায়। So all these things has to be there so that player ওখানে গেল তাহলে কি করবো, তাহলে আচ্ছা দেখি এটা করে দেখি, এটা না, there is no such option. You give him plan মানে you discuss the plan with him so that he knows ওর অপশনস গুলি কি আছে, ক্লিয়ার অপশনস গুলি জানা থাকবে, এবং সে স্মার্টলি সেই অপশনস গুলি ইউজ করবে। ভাগ্যের উপর নির্ভর করবে না, বা এই হতে পারে ওই হতে পারে, এসব থাকবে না কোনো কিছু। So that makes life much easier. ব্যাটিং করাটা সহজ হয়, এবং নট নেসেসারিলি এটা দিয়ে প্রত্যেকবার আমি সাকসেসফুল হবে, কিন্তু there is a good chance বেশিরভাগ সময় সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে যদি প্ল্যান থাকে এবং প্ল্যানের একটা প্রিপারেশন থাকে। সে প্ল্যান শুধু মুখে করলে হবে না, এই প্ল্যান কিন্তু আমি আগের দিন নেটও এক্সিকিউট করতেছি। এখানে নেটে এক্সিকিউট করলাম, এই প্ল্যানটি ম্যাচে গিয়ে করলাম, ম্যাচেও যদি আমি সাকসেসফুল হই তাহলে কি হলো, প্র্যাকটিসেও সাকসেসফুল, ম্যাচেও সাকসেসফুল, তারপরের ম্যাচটা তাহলে আমি আরো কত কনফিডেন্স নিয়ে যেতে পারছি। সো এই ম্যাচটা কিন্তু শুধু ম্যাচ না, আমার লার্নিংটাকে আরো সলিড করতেছে এই ম্যাচটা। সো কন্টিনিউয়াসলি আমি ম্যাচেও ভালো করতেছি, হ্যাঁ প্রত্যেকটা ম্যাচ না হোক, আমি 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচে ভালো করতেছি, তার মানে কন্টিনিউয়াসলি আমার সেই লার্নিংটা আরো পোক্ত হচ্ছে কিন্তু, এবং এটা আমি আরো কঠিন অবস্থার মধ্যে রিয়েলাইজ করতে পারবো গ্র্যাজুয়ালি, কারণ এই লার্নিং যত পোক্ত হবে আমি তত কনফিডেন্ট হবো, এবং যত ডিফিকাল্ট কন্ডিশনের পরে আসুক, এরপরে আমি হয়তো আরো ডিফিকাল্ট টিমের সাথে খেলবো, তখন আমি এটা করতে পারবো। So that is the progression. That's how a player can develop. So it's a good scenario. এই ছবিটা দেওয়ার কারণ হলো এখানে এটা একটা জিনিস দেখাচ্ছে, সেটা হলো যে মানুষের, এটা আমাদের দেশের জন্য খুবই প্রযোজ্য। What this says যে 25 বছর পরে ব্যাটসম্যানরা বিশেষ করে ভালো পারফর্ম করা শুরু করে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ওই সময়টা যে ম্যাচুরিটি হয়, যে ইন্টেলেকচুয়াল সাইডটা ডেভেলপ করে মানুষের, সে নিজেকে সবচেয়ে ভালোভাবে ইউজ করতে শিখে, নিজের মেধা, নিজের এবিলিটিকে ভালোভাবে ইউজ করতে শিখে ওই সময়টা। সো আমরা যদি এটা হিসাব করে দেখি, আমাদের দেশে হিসাব করে দেখি,
আমাদের মধ্যে তোমাদের মধ্যে এখানে অনেকেই আছে যারা হয়তো 18, 19, 20-এর মধ্যেই এমন জায়গায় খেলা শুরু করছো, তারপরে কিন্তু অনেকেই অনেক বেশি দূর যেতে পারেনি। ইট ইজ নট বিকজ ইউ আর নট গুড, ইট ইজ বিকজ ওই সময় যে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, যেই এটা দরকার ছিল, যেই বোধ শক্তিটা দরকার ছিল, সেটা সবার সেই সময় আসে। তুষার, প্রথম কবে খেলছো ইন্টারন্যাশনাল ক্রিকেট? তুষার ভাই স্যার, তুষার যখন ঘুমাই গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, তুষার যখন খেলছে তখন তুষার তো যথেষ্ট ইয়াং থাকতে খেলছে প্রথম, যারা জানো একটু বলো। তুষার 2002-03 খেলছে স্যার। 2-3 মানে তো ওর বয়স কম, তখন কত ছিল? अराउंड 20, 21 এরকম? হ্যাঁ তুষার খুব early, হ্যাঁ। না তারও কম। স্যার এখন তুষার ভাইয়ের বয়স আরো কম ছিল স্যার, 35 19 না 20 তুষার খুব early চান্স পেয়েছিল প্রথমে। ইটস পারফেক্ট এক্সাম্পল। তুষার কিন্তু 19-20-এ চান্স পেয়েছে এবং তারপরে ইমিডিয়েটলি ভালো না করার পরে হি ওয়াজ অফ। এবং তুষার যখন ম্যাচুর হয়েছে তারপর থেকে ও ফার্স্ট ক্রিকেট কিভাবে খেলা শুরু করছে, ইউ ক্যান ভেরি ওয়েল সি এই জিনিসটা। সো ও 2003-এর ওয়ার্ল্ড কাপও খেলছিল। আচ্ছা, তখন ও স্টিল হি ওয়াজ ভেরি ইয়াং। কিন্তু আমরা যদি অন্যান্য দেশে দেখি খুব কমই আসে এরকম, এত কম বয়সে খুব কমই আসে। ওদের কিন্তু ম্যাক্সিমাম আছে 25, 26, 27 বছর বা তার চেয়ে বেশি বয়সে অনেকে ডেবিউ হয় এবং খেলে বেশিরভাগ ক্ষেত্রে, বা 20-21-এ আসলেও ওরা ম্যাচিউর হয়, কিন্তু ওই 24-25 ওরকম সময় আসে ম্যাচিউর হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয়নি। আমরা যদি সাকিব, মুশফিক, তামিমের কথা বলি, সাকিব হ্যাঁ একদম শুরুতে একদম গিয়ে ওরা কিছু ভালো খেলছে, তারপর কিন্তু ওদের ব্যাড টাইম স্পেসিফিক, তারপর আস্তে আস্তে ওদের সাথে রাখছিল বলে কিন্তু ওরা টিকে গেছে, তারপর একসময় এসে ভালো খেলা শুরু করছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে শুধু স্কিল দিয়ে তো খেলা যাবে না, আমাদের মনটা যেহেতু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মনটা যেহেতু আমাদেরকে কন্ট্রোল করে, এবং 18, 19, 20 বয়সে মনটা কি এটাই তো আমরা ভালো মতো বুঝি না, আমরা ডিস্টর্টেড থাকি, ডিস্টার্ব থাকি। তো সেখানে আমরা আমাদের স্কিলটাকে পুরোপুরি ভাবে আমরা এক্সপ্লয়েট করতে পারি। তো ওই জন্য আমরা ওই জায়গাটা কিন্তু মার খেয়েছি, অনেকে মার খেয়েছে। এবং আমাদের যারা আশেপাশে থাকে ওই সময় কিভাবে গাইড করা দরকার, কিভাবে হেল্প করা দরকার, একটা ইয়াং একটা ছেলেকে যে ঠিক বুঝতেছে না কিভাবে কি করা উচিত, ওই গাইডেন্সটাও আমাদের অনেকে পায়নি। সেজন্য কিন্তু অনেকে কিন্তু দারুণ ভাবে ব্যর্থ হয়েছে উইথ অল দি পোটেনশিয়ালস। অনেকে অনেক ভালো খেলতে পারতো। ইটস এ ভেরি স্যাড স্টোরি আমাদের। তাড়াতাড়ি শেষ করে দিলাম, আমার মনে আমরা ওকে অলরাইট। আলিস্টার কুকের এক্সাম্পলটা এখানে আসছে এই জন্য। আলিস্টার কুক 2006-এ খেলা শুরু করছে, এবং কেউ খেয়াল করেনি বোধ, কিন্তু তার মাঝখানে সে 12,000 রান করছে, 32 সেঞ্চুরিজ, 152 টেস্ট ম্যাচেস। আলিস্টার কুকের ক্যারিয়ারের মাঝামাঝি সময় আসে, এরকম একটা সময় আসছিল যখন ও কোনো রান করতে পারছিল না। He was getting out, bold or LBW, সোজা গুডলেন বল সুইং করলে এই জিনিসটা তার হচ্ছিল, এবং হি ওয়াজ ফেইলিং বেশ কিছু সময় ধরে। এবং এটা কারণ হিসেবে এই জিনিসটাকে মনে করা হচ্ছিল ওর ব্যাটটা পিছন থেকে আসে, ইত্যাদি ইত্যাদি। আমরা সাধারণত যেরকম মনে করি, হাতটা শরীর থেকে অনেক দূরে। সো দিস আর দ্য টেকনিক্যাল পার্টস। কিন্তু এটাও তো সত্য যে এইটা নিয়ে সে এতগুলি সেঞ্চুরি করছিল এর আগে, এত রান করছেন, হি ওয়াজ দ্য বেস্ট ব্যাটসম্যান। এবং তার মানে কি? তার মানে ইটস নট অ্যাবাউট হাউ মেনি শটস ইউ হ্যাভ, হাউ পারফেক্ট ইউ আর স্কিলফুলি। ওর সবচেয়ে বড় শক্তি হলো ওর মেন্টাল স্ট্রেংথ হলো সবচেয়ে বড় শক্তি। সম্পর্কে যারা জানে ওরা বলে ওর মেন্টাল স্ট্রেংথ হলো সবচেয়ে বড়। ও জানে ও কি পারে এবং কি পারে না। ও যেটা পারে না ওটাও করে না, যেটা পারে সেটা করতে। এটাও তো তার মেন্টাল স্ট্রেংথ, নিজেকে এই যে কন্ট্রোল করতে পারা, জানা না জানা, এটা তো একটা স্ট্রেংথ। এই স্ট্রেংথটা দুর্দান্ত হয়েছে। ও বেসিক্যালি হি প্লেজ ভেরি গুড স্কোয়ার অফ দ্য উইকেট, ভেরি গুড।
সো ওর লিমিটেশনের মধ্যে খেলছে সবসময়, এবং ওর মতো প্লেয়ার কি বলতে দিতেছে এটা যে লিমিটেশনের মধ্যে খেলছে, বাট হি হ্যাজ প্লেড 154 টেস্ট ম্যাচেস, 32 সেঞ্চুরিজ, টেস্ট সেঞ্চুরিজ। সো আমরা বুঝতে পারি যে ও কত ভালো প্লেয়ার। And so it's not all about technical ability. টেকনিক ভালো থাকাটা খুব জরুরি, কিন্তু সেটাকে প্রপারলি ইউজ করার মতো, সেটা বিজনেসটা করার মতো মাথাটা থাকাটা তার চাইতে বেশি জরুরি। যদি বিজনেসটা ভালো করার মতো ক্যাপাসিটি থাকে, ক্যাপিটাল একটু কম হলেও কিন্তু ভালো বিজনেস করা যায়। কুকের ক্যাপিটাল কম ছিল আমি বলতেছি না, যেটা পারতো সেগুলো খুব ভালোভাবে পারতো। আর কিন্তু বুঝতে পারতেছি টেস্ট ক্রিকেটে 155টা খেলছে মানে ওর ডিফেন্সটা কত শক্ত ছিল, এটা তো আমরা ভালোভাবে বুঝতে পারি। সো যে কোনো লেভেলেরই হোক না কেন, ইউ হ্যাভ টু কম্পেনসেট। ওর যেমন সাইডে ওয়াজ ভেরি ভেরি পাওয়ারফুল, সাইড স্ট্রোকে রিলেটিভলি সামনে হয়তো অতটা না। সো ওই জায়গাটায় ও ডেফিনেটলি হ্যাজ কম্পেনসেটেড হিমসেলফ, নিজেকে কম্পেনসেট করছে, এবং সেই কারণেই কিন্তু ও সাকসেসফুল। ও বুঝছে ও কি পারে এবং কি পারে না, এবং সেই জায়গাটায় সে কন্ট্রিবিউশন। এটাও যদি আমরা বুঝতে পারি, কারণ আমাদের প্লেয়াররা কিন্তু এই জিনিসটা সম্পর্কে ওদের ইয়েটা খুব স্ট্রং না, যে ওরা কি পারে কি পারে না। কারণ আমরা মনে করি যে ভালো প্লেয়ার হওয়া মানে এরকম শর্ট খেলে তো আমি ওরকম শর্ট খেলবো, ওটা কি আমার টেকনিক এটাকে সাপোর্ট করে কিনা, আমি কি ওটা কমফোর্টেবল কিনা, বা আমার শক্তি কি অন্য কোনো জায়গায় কিনা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা বুঝি। তবে এটা না বোঝার প্রতি একটা বড় কারণ এটাও যে আমাদের দেশে তো আমরা ঠিক ওই একটু কম বয়সে লম্বা খেলার সুযোগ কখনো পাই না। লম্বা খেলার সুযোগ পেলে যেটা হয় যে ওখানে প্রথম অবজেক্ট হয় আমি অনেকক্ষণ ব্যাটিং করবো, করতে গেলে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী খেলবো, কিন্তু আমার দুর্বল দিকটাকে আমি খেলবো না। তখন আমার খেলতে আমার জানা হয়ে যায় যে কোনটা আমি ভালো পারি, কোনটা আমি ভালো পারি না। যদি শর্টার ফরম্যাট খেলা হয়, সেখানে হয় কি আমার যে কোনো বলই আমার রান করতে হবে। সো অনেক সময় ভালো বলে রান করি, অনেক সময় খারাপ বলে রান করি। সো আমার নিজেকে চেনার সুযোগটা কখনই হয় না। শর্টার ফরম্যাটে যারা খেলতে বড় হয়, ওরা নিজেদেরকে ভালোভাবে চিনতেই পারে। যারা লঙ্গার ফরম্যাটে খেলতে বড় হয়, তারা নিজেদেরকে পরিষ্কারভাবে জানতে পারে যে এই জায়গাটায় আমি ভালো, এই জায়গাটায় ভালো না। আমি যদি আমার ভালোর মধ্যে থাকি, আমি অনেকক্ষণ ব্যাটিং করতে পারবো। আমি যেহেতু অনেকক্ষণ ব্যাটিং করতে চাই, আমি খারাপে যাবোই না, ওইদিকে পাই দিব না, যেটা আমার উইকনেস পাই দিব না, ওই বলে আমি ছেড়ে দিব, ওই বলে আমি ডিফেন্ড করবো, কারণ আমি অনেকক্ষণ খেলতে চাই। তো ওই জিনিসটা এইভাবে নিজেকেই খুব ভালোভাবে জানতে পারি। তো এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা একটু ওই সাইডে মনোযোগ দিতে পারি কিনা, একটু লঙ্গার ফর্মেট ব্যাপারটা। লঙ্গার ফর্মেট কিন্তু রিজন মানুষ যে বলে যে ওই খেলাটাই মানুষ একটা ব্যাটসম্যান তৈরি করার জন্য খুব জরুরি, ওই কারণেই কিন্তু বলে, জাস্ট বলার জন্য বলা না, কিন্তু যেটা শর্টার ফর্মেটে কোনোদিনই সম্ভব না। শর্টার ফর্মেটে যে বলটা মারার না, সবচেয়ে ভালো বলটা আমার ছয় মারতে হবে, কারণ অপোজিশন 200 রান করছে টি20-তে, এখন আমার ফার্স্টে গিয়ে প্রথম 1 ওভারের মধ্যে চিন্তা করতে হবে কেমন 11 রান 12 রান, হয়তো সবচেয়ে ভালো বলটা বোলিং করতেছে। আমি বল হিসাব করে খেলার কোনো সুযোগই নেই। সো যেহেতু হিসাব করে কোনো খেলার সুযোগ নেই, তো আমার নিজেকে জানারও কোনো সুযোগ নাই। তো ওইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। স্যার আসসালামু আলাইকুম। ইয়েস স্যার মাকসুদ বলছিলেন স্যার। ইয়েস মাকসুদ স্যার আপনি বললেন স্যার আমাদের ওই যে লঙ্গার ভার্সনে খেলার সুযোগটা কম থাকে, তা আমরা তো এজ গ্রুপে কাজ করি, প্রায় 50 ওভার্স খেলে পরের ম্যাচ আমাদের 50 ওভার, মানে 3 দিনে 4 দিনের ম্যাচ খেলতে, সুযোগও কম থাকে আমি ওইভাবে প্লেয়ারটা তৈরি করার। তাহলে আমার প্রসেসটা কি থাকবে, যে আমি কিভাবে ছেলেটাকে শুধু মেন্টালি দিয়ে তো একটা ছেলেকে এইভাবে তৈরি করা যায়, আর তার সাথে কি কি করণীয় থাকে, যেহেতু আমাদের ওই সুযোগ সুবিধা নাই, সিমেন্টের উইকেটে খেলা প্র্যাকটিস থাকে, আমাদের তো ওই ফ্যাসিলিটি নেই, তাহলে আমরা কিভাবে আর ছেলেটাকে হেল্প করতে পারি? না, আমরা এখানেও গেম সেন্সে হেল্প দিতে পারি, এখানেও আমরা ওই ধরনের সিচুয়েশন দিতে পারি। লঙ্গার ভার্সনে যে ধরনের চ্যালেঞ্জ একটা ব্যাটসম্যান ফেস করে বা একটা বলার ফেস করে, সেই জিনিসগুলো ওদের সামনে নিয়ে আসতে পারি। আমরা নেটে একটা ছেলে যদি 5 ওভার বা 7 ওভারে ব্যাটিং করে একটা প্লেয়ার, তাদেরকে ওরকম টাচ দিতে পারি আমরা, ঠিক আছে লাঞ্চের আগে একটা সেশন তোমরা খেলতেছো, আমি হয়তো চাই যে তারা একটু দেখে খেলুক, বল টু বল খেলুক, এটা আমি চাই। তো আমি কিভাবে সেট করতে পারি, এইভাবে সেট করতে পারি যে লাঞ্চের আগে আর 5 ওভার বা 7 ওভার বাকি এসে তোমরা দুজন একটা ব্যাটসম্যান প্লেয়ার ব্যাটিং করতেছো, আমাদের অবস্থা খুব ভালো না, আমরা যদি লাঞ্চের পরে সেশনটা টিকে যাই তাহলে ম্যাচটা ড্র হবে। তাহলে তাদের মধ্যে কি আসবে,
তাদের প্রথম জিনিসটা আসবে যে আমরা উইকেটটা দিব না, আমরা উইকেটটা দিব না। তো এই ধরনের একটা মানসিকতা নিয়ে তখন তারা ব্যাটিং করবে, সেই 5 ওভার বা 7 ওভার যেটা আমি দিব, ওই মানসিকতাটা আসাটা দরকার। এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমি ওর ব্যাটিংটা প্র্যাকটিস করাই নাই, কিন্তু আমি ব্যাটিংটা প্র্যাকটিস হয়েছে, আমি প্র্যাকটিস করেছি ওর মানসিকতার উপরে। ও মনে মনে উইকেটটা দিতে চাবে না, ও চিন্তা করবে এরপরেই লাঞ্চ হয়ে যাবে, আমরা যদি টিকে যাই লাঞ্চে পড়তে আমরাই আবার শুরু করতে পারবো, তারপরে যে 3-4 উইকেট বাকি আছে ওরা হয়তো তারপরে যদি চেষ্টা করি আমরা ম্যাচটা ড্র করতে পারবো। তো ওইরকম একটা সিনারিও চিন্তা করলে ওরা ওইভাবে কাজ করা শুরু করবে, এবং এটাতে আমরা হয়তো কিছুটা পারপাস পাবো। কারণ আমরা যদি এজ গ্রুপে আমরা হয়তো 3 দিনে খেলা বাইর করতেছি, বাট ওটা খুব সীমিত সংখ্যক ছেলেদের হচ্ছে। একটা ডিভিশনে ওই 2টা ওপেনিং ব্যাটসম্যান শুধু এখানে খেলার সুযোগ পাচ্ছে, একটা ডিভিশনে অন্তত কয়েক হাজার ওপেনিং ব্যাটসম্যান আছে যারা হয়তো খেলার সুযোগ খুঁজতেছে, বা কয়েকশো খেলার সুযোগ খুঁজতেছে, কিন্তু মাত্র 2টা ছেলে ওই সুযোগ পেয়েছে। এই সুযোগটা আমাদের আরো বাড়ানো দরকার যে কোনো ভাবে। কিন্তু এটা না পারলে আমরা অন্তত গেম সেন্সের মধ্যে দিয়ে জিনিসটা করার চেষ্টা করি, লম্বা 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 লম্বা, বা আজকে 50 ওভার খেলা হলো, কালকে 50 ওভার, বা আজকে 50 ওভার খেলা হলে কালকে 50 হবে, আবার পরশু 50 ওভার হবে, তার পরের দিন 50 ওভার হবে। এইভাবে আমরা যদি খেলাকে ভাগ করতে পারি, আজকে 25 ওভার খেলা হবে, এই খেলাটা 6 দিন চলবে, বা নেক্সট 10 দিনের মধ্যে 4 দিন খেলা হবে, আজকে 25 ওভার, আরেকদিন 25 ওভার, আরেকদিন 25 ওভার, কিন্তু এটা একটা কন্টিনিউয়েশন ওইরকম হবে। কোনো না কোনো ভাবে ওই জিনিসটা নিয়ে আসতে হবে যেন বলের মেরিট অনুযায়ী খেলার একটা প্রবণতা তৈরি হয়। আমাকে এখনই একটা রান করতে হবে, ওই চাপের মধ্যে আমরা ব্যাটসম্যানদেরকে ফেলবো। সো বলের মেরিট অনুযায়ী যেন খেলার দিকে তারা ঝুঁকে, সেই পরিবেশটা আমাদেরকে তৈরি করতে হবে, আমরা যদি সেই জিনিসটা একটু বেটার করতে চাই। ধন্যবাদ। ইয়েস, ওকে, এটাই মোটামুটি আমাদের আলোচনা মোটামুটি শেষ। যেটা ছোট্ট করে সামারি করতে চাই, আমার মনে হয় ব্যাপারটা এখানেই দাঁড়াবে যে আমাদের যে সাধারণ প্রবণতা, যেটা আমাদের খুব টেকনিকের দিকে মনোযোগ দেওয়া, ফেল করলেই একটা ছেলে হয়তো একটা ড্রাইভ করতে গেল, স্লিপে ক্যাচ চলে গেল, আমরা সাথে সাথে ওর ব্যাটে গ্রিপ ডাউন সুইং নিয়ে মাঝে মারামারি করা শুরু করি। এমন হতে পারে সে মেন্টালি তৈরি না, সে টেনশনে ছিল, তার পাটা ঠিক মতো যায়নি, তার পা ঠিক করে যায় নাই, এটা টেকনিক্যাল ফল্ট, কিন্তু ওটা যায় নাই কারণ মেন্টালি ও ঠিক জায়গায় ছিল না, ও শিওর ছিল না কি করবে না করবে, আনশিওর ছিল, একটু কনফিউশন ছিল, আনসার্টেন ছিল, এই জন্য ফুটবলটা ঠিক হয়নি। সো ওর যদি আনসার্টেনিটি আমরা দূর করতে পারি, ওর মেন্টালি যদি একটু স্টেবল করতে পারি, ওর কিন্তু শরীরটা তখন আরো ভালোভাবে কাজ করবে, ওর রিল্যাক্স ভাবে কাজ করতে পারবে, এবং ঠিক কাজটাই করবে তখন। সো ইট ইজ নট অলওয়েজ টেকনিক, অনেক সময় মানসিক কারণে আমরা ওই ধরনের টেকনিক্যাল প্রবলেমগুলো ফেস করি। কিন্তু সো আমাদের ট্রেনিং এর মধ্যে আমরা ডেফিনেটলি ফিজিক্যাল ট্রেনিং করব, টেকনিক্যাল ট্রেনিং করব, কারণ ওগুলি খুবই দরকার, আর তার পাশাপাশি এগুলিকে অনেক গুরুত্ব দেবো। এই কারণে আমি সেকেন্ড স্লাইডটাতে কিন্তু আমরা এটা পরিষ্কার বলছি, যখন তামিম এবার মাঠে ঢুকছে আমরা কিন্তু ওইটাই দেখছি, ও পারবে কিনা, ও কি মেন্টালি ঠিক আছে কিনা, এইটাই দেখছি, অন্য কিছু দেখিনি কিন্তু। কারণ এই জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ম্যাচে ক্ষেত্রে। সো ওই জায়গাটায় আমরা আরো বেশি মনোযোগী হব, এবং তোমাদের যাদের খেলার সুযোগ আছে তোমরা একটু নিজেদের নেটে বা তোমাদের টিম মেম্বারদের সাথে এগুলো একটু সরাসরি আলোচনা করার দরকার নেই, বাট ওদেরকে ওই পরিবেশটা একটু দেওয়ার চেষ্টা করতে পারো, যাদের সেই সুযোগ আছে। যারা কোচিং করো তারা ওইভাবে একটু চিন্তা করে দেখতে পারো, ওদের মেন্টাল সাইডটাকে একটু 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 বোঝার চেষ্টা করো, ওরা মানসিক ভাবে কি অবস্থায় আছে, ওরা মানসিক ভাবে কিভাবে ডিসিশন নেয়, মাঠে যখন যায় সেখানে কতটা যুক্তির ব্যাপার থাকে, কতটা আত্মবিশ্বাসের ব্যাপার থাকে, কতটা গোছানো তারা মেন্টালি। যদি না হয়ে থাকে সেখানে তোমার কিভাবে কি করণীয় আছে, এবং না হয়ে থাকলে বা হয়ে থাকলেও সেটাকে আরো স্ট্রং করার জন্য কিভাবে আমরা গেম সেন্স অ্যাক্টিভিটিকে কাজে লাগাবো। এবং গেম সেন্স বলতে আমি আবারও বলি, নট নেসেসারি সবসময় সবাই মাঠ পাবা, কিন্তু একটা নেট যদি পাই, একটা ছোট ড্রিল সেশনও যদি হয়, সেখানে কিন্তু আমরা গেমটাকে নিয়ে আসতে পারি। সো গেম হ্যাজ টু বি দেয়ার আমরা যখন প্র্যাকটিস করবো, সো দ্যাট এদের সেন্সটা ডেভেলপ করবে, এবং মেন্টালি আরো স্ট্রং হবে, স্টেবল হবে, এবং ওরা মাঠে বেটার পারফর্ম করবে। Thank you. Lemon, অফুরন্ত ফ্রেশনেস।